আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। আকরাম সাইদের একটি লেখা রয়েছে, আমি আলোর ফেরিয়ালা, আলোকিত করি প্রতিটা ঘর, প্রতিটা গ্রাম গঞ্জ বন্দর নগর। আমি পৌঁছে যাই সেই দুর্গম পাহাড়ে, পৌঁছে যাই বিস্তৃত চর, নিরলসভাবে কাজ করি, আলোকিত করি ঘর। আমি আলোর ফেরিয়ালা, তাই রুখে দেব সব দালালি, হাঁটাবো সব হয়রানি আর চাঁদাবাজি। বাংলার প্রতিটি মানুষ আলো পাবে, প্রতিজ্ঞা করে ধরেছি জীবন বাজি। আমি আলোর ফেরিয়ালা। তবে রেমাল দুর্যোগ কাটার পরেও একটা বিশাল সময় ধরে গোটা ত্রিপুরা কিন্তু অন্ধকারেই ছিল। কোথাও 38 ঘন্টা, কোথাও 98 ঘন্টা গোটা ত্রিপুরা অন্ধকারের মতোই ছিল। এবং তার মধ্যেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল, সেই ভিডিও আমরা দেখাবো। তুমি রাখো না, একটু ওয়েট করো। আমি তাহলে ওই চ্যানেলটা ফোন করে কয়ে দিব আজকে বই তোরা জিনিস যা বলো সত্য বলো। তোমাদের বারবার বলছি আমার সঙ্গে মিথ্যা বলবে না। আমি কিন্তু হাত উঠিয়ে ফেলবো, আমি কিন্তু হাত উঠিয়ে ফেলবো, আমি কিন্তু হাত উঠিয়ে ফেলবো। আমি দরকার তোমার তুলে নিয়ে যাও, আমি দরকার তোমার তুলে নিয়ে যাও, আমি দরকার তোমার তুলে নিয়ে যাও। আমাকে চেনো না তুমি। আমি প্রচন্ড বাজে টাইপের, আমি প্রচন্ড বাজে টাইপের, আমি প্রচন্ড বাজে টাইপের, আমি প্রচন্ড বাজে টাইপের। আমরা দেখতে পেলাম রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এক বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীকে কিভাবে থ্রেটিং করছেন। একদিকে যখন রাজ্যের বিদ্যুৎ পরিষেবা একেবারে বিপন্ন, তলানিতে ঠেকেছে, ঠিক সেই সময় এরকম ধরনের ভিডিও। এবং রাজ্যের যে বিদ্যুৎ পরিষেবা বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়ে রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী কি বলেছেন সেটাও শোনাবো। আমরা দেখছি প্রায়শই বিদ্যুৎ থাকে না। এটা কি যোগানের অভাবে, যান্ত্রিক ত্রুটির জন্য? একটা লোকের চাহিদা অনুযায়ী যোগান যদি কম থাকে তখন এটাকে করতে হয় কি কোনো একটা এলাকাকে লোডশেডিং দিতে হয়। কিন্তু যোগান তো কম থাকার কথা না, কারণ যে শেয়ার ত্রিপুরাজ্য পায় সে শেয়ার কিন্তু অ্যাক্সেস। আমরা আমাদের সরকারের সময় আমরা অ্যাক্সেস পাওয়ার, এটা তো জমিয়ে রাখা যায় না, এটা বিক্রি করতে হবে নতুবা টাকা দিতে হবে। এটা কিন্তু পদ্ধতিটা বিদ্যুৎ আইনের যে নির্দেশিকা সেই অনুযায়ী। বিদ্যুতের যে বর্ধিত বিদ্যুৎ যেটা ছিল আমাদের রাজ্যের, আমরা সেটা বাইরে বিক্রি করেছি, বাংলাদেশকে দিয়েছি তখন 160 মেগাওয়াট আমাদের সরকারের সময়। তারপরে গিয়ে আমরা দিয়েছি, এটা শুধু বাংলাদেশ না অন্যান্য রাজ্য আমাদেরকে বিদ্যুৎ দিয়ে যেত, এখান থেকে আমাদের কিছু আয় আসতো এবং এটা কিন্তু গ্রাহকরাই সুবিধা পেতেন। সেখানে গিয়ে কেন বিদ্যুতের চাহিদা কম থাকে এটা তো বুঝতে পারছি না, অঙ্কে মিলছে না। এবং যখন ব্যবহৃত হয় তার ত্রুটি থাকবেই, সঙ্গে সঙ্গে ত্রুটিটা সারাই না করলে কিন্তু পরিষেবা পাবে না। কাজেই সেটাকে ত্রুটি সারাই করার জন্য তৎজলদি ব্যবস্থাপনা চালু করতে হবে। আমরা উঁচু স্তরে ক্ষমতাটাকে ডিসেন্ট্রালাইজ করেছিলাম, যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অকস্মাৎ কোনো ঘটনা ঘটে যায় তৎজলদি যাতে সেটাকে সারাই করা যায় এবং বিদ্যুৎ সরবরাহটাকে নিশ্চিত করা যায়, নিচু স্তরে কিছু ক্ষমতা সমর্পণ করা হয়েছিল। যেমন তার জন্য কিছু যন্ত্রপাতি সেখানে মজুত রাখতে হয়, যেমন ট্রান্সফর্মার মজুত রাখা, তারপর অন্যান্য খুঁটি মজুত রাখা, কিছু সংখ্যা বিরাট দরকার নেই, স্বল্প সংখ্যকভাবে রাখতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থাকবে, যান্ত্রিক ত্রুটি থাকবে, এটা থাকে, এটা নিয়মিত থাকবে এবং সেটাকে সঙ্গে সঙ্গে সারাই করার জন্য এই ব্যবস্থাকে নিশ্চিত করতে হয়, যেটা আমরা করেছিলাম। এখন সেটা আছে কিনা আমার একটু সন্দেহ আছে, যদি থাকতো তাহলে এমনটাও হতো না। কারণ এই যে যেটা হয়েছে, আর দেখা গেল যে বিদ্যুতের বিপর্যয় আগে হয়েছে, আমাদের সময় যে হয়নি এটা ঠিক না, হয়েছে, কিন্তু আমরা সারাইটাকে খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে গিয়ে এখন নিগমের যেটা সবচেয়ে বড়, যেটা বাইরে থেকে যতটুকু খোঁজখবর রাখি, যতটুকু শুনছি, স্টাফ নেই, এক্সপান্ড হচ্ছে কিন্তু স্টাফ দিতে হবে, তো ফোন করতে হবে, কারণ এখন তো লোকবল নেই এবং সেখানে চাহিদা অনুযায়ী মানুষের পরিষেবা দিতে পারছে না। এই কারণে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে এবং এটার জন্য কিন্তু ইঞ্জিনিয়াররা দায়ী, এটার জন্য ওই কর্মচারীরা দায়ী আমি এটা বলবো না। কারণ এখানে পরিচালন ব্যবস্থার মধ্যে কিছুটা ত্রুটি আছে। ত্রুটি যদি না থাকতো যেমনটা কেন, এটা কেমন কোথায় এগুলি বেসরকারি হাতে দিয়ে দেবে? কী কারণ? বেসরকারি ব্যবস্থাপনা তো ব্যর্থ, উড়িষ্যায় ব্যর্থ হয়েছে, মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছে,
বেশ কয়েকটা রাজ্যে ব্যর্থ হয়েছে, সরকার সেগুলো আবার নতুন করে অধিগ্রহণ করতে হয়েছে। 5টা ডিভিশন দিয়ে দিয়েছেন, পরিষেবার 12টা বাজিয়ে দিয়েছেন। সম্পত্তিটা কার? সম্পত্তিটা তো সরকারের। কারণ বিদ্যুৎ নিগমের 100% শেয়ার সরকারের। কাজে এই জনগণের টাকা, জনগণের ট্যাক্সে সম্পত্তি তৈরি হবে, সম্পত্তি ব্যবহার করে বেসরকারি সংস্থা এখান থেকে মুনাফা লুটবে, পরিষেবা দেবে না, এটা কোথায় সিদ্ধান্ত হলো? এবং যারা বেসরকারি সংস্থা তারা কিন্তু জনসেবা দিতে আসে না, তারা আসে মুনাফা করার জন্য। কাজে সেখানে জনসেবাকে বাদ দিয়ে, পরিষেবাকে বাদ দিয়ে শুধু মুনাফা যাদের। শোনালাম রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী কি জানিয়েছেন, এবং তিনি একাধিক বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। আমরা সে বিষয়ে আলোচনা করব। রাজ্যের তৎকালীন বিদ্যুৎ পরিষেবা, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিদ্যুৎ পরিকাঠামো কোথায় দাঁড়িয়ে, রাজ্যের বিদ্যুৎ পরিষেবা কোন দিকে এগোচ্ছে, সমস্তটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন শাহজাহান ইসলাম, রয়েছেন ডিওয়াইএফআই স্টেট সেক্রেটারি নবারুণ দেব, রয়েছেন বিজেপি স্টেট মেম্বার এবং চেয়ারম্যান টিআইডিসি নবাদল বণিক। সবার প্রথমেই আমি আপনার কাছে আসবো নবাদল বাবু। একদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন পরিষেবা, বিভিন্ন পরিকাঠামো উন্নতকরণের জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে ঠেকছে। প্রায় দিন রাজ্যবাসী বিক্ষোভ করছেন, এমনকি আইনজীবীরা পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আর অন্যদিকে আমরা বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি বেসরকারি বিদ্যুৎ কর্মীদের এইভাবে ওপেন থ্রেটেন করছেন। এই গোটা বিষয়টা দল কিভাবে দেখে, বা এই গোটা বিষয়টা কি বিজেপিকে ব্যাকফুটে ঠেলবে না একটু হলেও? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, এই রাজ্যের মানুষ ভুলে যায়নি 2017 সালে যখন বিপর্যয় হয়েছিল, বন্যাতে কাবিল ছিল এই রাজ্যের আগরতলা শহর সহ অন্যান্য শহরগুলা। তখন আমরা দেখেছিলাম আগরতলা 7 দিন অবধি রথযাত্রা বের করতে পারেনি, রথ থেমেছিল। 7 দিনের অধিক অবধি আগরতলাতে কারেন্ট ছিল না, সেটা এই রাজ্যের মানুষ দেখেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে 2018-তে যখন সরকার আসলো, তখন থেকে আরম্ভ করে আজকে অবধি শুধু আমরা বিদ্যুৎ ব্যবস্থাই না, প্রত্যেকটা দপ্তর ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। আমি যদি কিছু ডেভেলপমেন্টের তথ্য আগে আপনাদেরকে দেই, এবং তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের রাজ্যে কতটুক ডেভেলপমেন্ট হয়েছে এই বিগত 6 বছরে বিদ্যুৎ ব্যবস্থাপনায়। আমরা যদি 2018 অবধি দেখি, তাহলে এই রাজ্যে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ছিল 7,21,955, আর আজকের দিনে সেই সংখ্যা দাঁড়িয়েছে 9,90,451। তার মানে প্রায় 3 লাখ গ্রাহক সংখ্যা অধিক বৃদ্ধি হয়েছে। এটাকে কি আপনি ডেভেলপমেন্টের খাতে ধরছেন? মানে এটা কি ডেভেলপমেন্ট হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন? আমি বলছি কেন ডেভেলপমেন্ট। এই রাজ্যের মানুষের, আমাদের সরকার আসার পর প্রায় 2 লাখ মানুষকে কানেকশন দিতে হয়েছে। বিগত সরকারের সময়ে কানেকশন ছিল না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কানেকশন বাড়বে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনি একবার দেখুন, সরকার 2018-তে সরকার আসার পর সঙ্গে সঙ্গে 1-2 বছরের মাথায় 2 লাখ পরিবারকে কানেকশন দিতে হয়েছে। তার মানে কি তাদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না? আমার গরিব জনজাতি এলাকার মানুষের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না? এবং আপনি যদি দেখেন 132 কেবি সাবস্টেশন এই যে 5 বছর 6 বছরের মাথায় 3টা কমপ্লিট হয়েছে, 3টা উদ্ঘাটন হয়েছে। 132 কেবি লাইন 154 কিলোমিটার কমপ্লিট হয়েছে। 33 কেবি সাবস্টেশন। আপনি যারা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী যারা ছিল তাদের কাছে যদি তথ্য থাকে আপনি দেখবেন তাদের সময় গেলে টানা শাসনকালের সময়ে কয়টা সাবস্টেশন উদ্ঘাটন হয়েছিল, কিন্তু আমাদের 6 বছরের সময়কালে প্রায় 23টা সাবস্টেশন কমপ্লিট হয়েছে, আরও বাকিগুলো পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলছে। টোটাল এলটি লাইন প্রায় 9,127 কিলোমিটার 18 থেকে 23, এবং 23 থেকে 24 2120 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের ব্যবস্থা কাজ চালু হয়ে গেছে। এবং এছাড়াও বিভিন্ন দিক দিয়ে প্রিপেড মিটার থেকে আরম্ভ করে স্মার্ট মিটার থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়ে ডেভেলপমেন্টে কাজ চলছে। এবং আপনারা যে কথাটা বলছেন যে কিছু কিছু জায়গায় রোড ব্লকেজ হচ্ছে, স্বাভাবিক, এত বড় একটা বিপর্যয় হয়েছে। এবং শুধু আমাদের রাজ্য না, কলকাতা, বাংলাদেশ, আমরা অন্যান্য দেশ অনেক জায়গায় দেখেছি। এবং আপনারা দেখবেন যে অন্যান্য জায়গায় 15 দিন 20 দিন ধরেও ইলেকট্রিসিটি ছিল না। তারপরও যারা আজকে ইলেকট্রিসিটি সারাইয়ের কাজ করছে তারা আমাদের রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের ওয়ার্কার, এবং তাদেরকে বিদ্যুৎ মন্ত্রী থ্রেটেন করছেন। আপনি যারা ওয়ার্কার যারা ছিল তারা রাত্রিবেলা দেখিনি, বৃষ্টির মধ্যে বিপর্যয়ের মধ্যে তাদের পরিবারের কথা একবারও চিন্তা করেনি, তারা এসে কাজ সারাইয়ের কাজ করছে। এবং আমাদের
মন্ত্রী সাহেব যখন দেখলো যে কোন কোন জায়গায় গাফিলতি আছে, কোন কোন জায়গায় কাজটা ঠিকঠাক হচ্ছে না, আরো বেশি করার দরকার, তখন গিয়ে সেই সময়ে রাজ্যের মানুষের কথা মাথায় রেখে, গ্রাহকের কথা মাথায় রেখে তখন গিয়ে উনি থ্রেটেনিং করছে। উনি বলছে যে কেন কাজটা হয়নি, কি জিজ্ঞাসা করছে, উনার থেকে রিপোর্ট নিচ্ছে। বিষয়টা এতটা সফট নোটে ছিল বলে আমার কিন্তু না, মনে হয় সফট নোটে ছিল না। দেখুন একটা কথা কই, একদিকে যখন আমাদের গ্রাহকদের বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, তখন স্বাভাবিক সরকার পক্ষ চুপচাপ বসে থাকবে না। সরকার পক্ষ যারা যে জায়গায় গাফিলতি করছে, যে জায়গায় কোনো জায়গায় যদি কোনো কমজোরি হচ্ছে, যদি কাজ কম হচ্ছে, সেই জায়গায় 100% চেষ্টা করছে যে কাজ করার জন্য। এবং আপনি দেখবেন যে সারা রাজ্যে আমাদের যদি গ্রাম এবং বিসির সংখ্যা বলি, দেখবেন 1100 থেকে 1200 আছে আমাদের গ্রাম এবং বিসি। হয়তোবা টিভির পর্দায় বা বিভিন্ন মাধ্যমে 10 থেকে 15টা জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে এবং ম্যাক্সিমাম 20 থেকে 25টা জায়গায় গ্রামের মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থাপনা ঠিকঠাক সঠিক সময়ে সারাই হয়নি। এবং আপনাদের এটাও দেখতে হবে যারা সারাই, আমি আপনার কাছে আসবো, আপনি অনেকগুলো তথ্য বললেন। হ্যাঁ, আমি যারা একটা সারাই তথ্য করবো। জানতে চাইবো শুধু, বর্তমানে যে বিদ্যুৎ উৎপাদন, যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং যে চাহিদা রয়েছে, সেই ডেটাটা একটু আপনার কাছে জানতে চাইবো একটু। দেখুন আমাদের কাছে যে ডাটাটা আছে সাফিশিয়েন্ট কি, সাফিশিয়েন্ট অ্যামাউন্ট কি, সাফিশিয়েন্ট, এবং তাহলে এরকম already ঘাটতি আমাদের কেন? স্টেট সারপ্লাস, তাহলে ঘাটতি হচ্ছে কেন, মানে এরকম বিক্ষোভ না, আমি ইত্যাদি একটা কথা বলি আপনাকে। আপনার কোনো একটা গ্রামে যখন একটা গ্রাহক ইলেকট্রিসিটি কানেকশন নিতে যায়, তখন উনাকে ফর্ম ফিল আপ করে লিখতে হবে আপনার বাড়িতে কয়টা ফ্যান চলাবেন, কয়টা এসি চলাবেন, কয়টা লাইট চলাবেন, তার উপর লোড নির্ভর করে। তাহলে মনে করুন একটা গ্রামের মধ্যে 100টা পরিবার আছে, 100টা গ্রাহক আছে। এবার সবাই যখন ফর্মটা ফিল আপ করে, তখন দেখা যায় কিছু কিছু পরিবার থাকে যাদের বাড়িতে 4টা এসি চলে, বিভিন্ন ফ্রিজ, ওয়াশিং মেশিন চলে, তাদের বাড়িতে দেখা যাচ্ছে 2টা ফ্যান আর 2টা লাইট দিয়ে তারা লোডটা কমিয়ে নিয়ে নিচ্ছে। এবার যদি পুরো গ্রামের মধ্যে যদি 100 জন পরিবার যদি যে লোডটা নেওয়ার কথা সেই লোডটা যদি কম লিখে দেয়, তাহলে যে ট্রান্সফরমারগুলো যখন বসানো হয়, দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে যে কোনো গ্রামের মধ্যে, একটা এক্সাম্পল বলছি আপনাদেরকে, দেখা যাচ্ছে 100 বা 10 মেগাওয়াট কারেন্ট লাগবে প্রত্যেক মাসে এই গ্রামের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে তারা লিখে দিয়েছে 1 মেগাওয়াট কারেন্ট। তো আপনার বাড়িতে যখন ওয়ারিং করবেন বা যা কিছুই করবেন, তখন কিন্তু আপনি লোডের উপর ডিপেন্ড করে আপনার তার থেকে আরম্ভ করে মেশিনারিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু লাগাবেন আপনি। তো যদি আমি প্রত্যেকজন গ্রাহকদেরকে বলবো যারা যে লোডটা ইউজ করে, লোডের উপর কোনো ইলেকট্রিসিটি বিল নির্ভর হয় না, আমি প্রত্যেক গ্রাহকদেরকে বলবো যে আমরা যেন সবাই আমাদের যে লোডটা ইউজ করে, অ্যাকচুয়াল যা ইউজ করি তার সেটা যেন আমরা কমপ্লিটলি লিখে যেন জমা করি। তখন সরকারের কাছে এবং দপ্তরের কাছে অ্যাকচুয়াল এই গ্রামের মধ্যে কি লোড থাকবে, কি মেশিনারিজের দরকার, তখন সেই পরিমাণ মেশিনারিজ মেনটেন করে লাগানো হবে, তখন কি আরো বিপর্যয়টা কম হবে। আচ্ছা, আমি নবারুণ বাবুর কাছে আসবো। বিষয় ছিল, তার জন্যই রাজ্যে কিছু কিছু জায়গায় ইলেকট্রিসিটি ছিল না। কিন্তু আপনাদের প্রত্যেকের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে যে এই রাজ্যের ওয়ার্কাররাই কাজ করছে এবং এই রাজ্যের ওয়ার্কাররা সারা দিন রাত কাজ করে, মেহনত করে অলরেডি কারেন্টের ব্যবস্থাপনা করেছে। এবং বিগত দিনে আমরা দেখেছি অনেক দিন 7 দিন ধরে কারেন্ট ছিল না। আপনাদের মনে আছে 2016 সালে নর্থের ডিএম ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ডিএমকে ফোন করে বলেছিল রাস্তা সারাইয়ের জন্য, 22 দিন অব্দি রাস্তা ঠিক ছিল না। সেই কথা এই রাজ্যের মানুষ ভুলে যায়নি। একেবারে আমি আসবো, পরে আসবো, আপনার কাছে আসবো আবার। আমি তবে একবার নবারুণ বাবুর কাছে আসবো। আচ্ছা, এই গোটা বিষয়টায় আপনার কি মত? এই যে গোটা পরিস্থিতিটা আপনি দেখতে পাচ্ছেন, না, আসলে যেটা বলছেন উনি, আপনারা যা আজকের যা ইস্যুতে এই টকশো করছেন, এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই ইস্যুতে আমরা সবাই যা শুনলাম এবং কালকে থেকে যা শুনছি, আমি এখানে আরেকটা রাজনৈতিক দলের আছেন এবং শাসক দলের পক্ষেও আছেন। একটা বিষয়ে তো আমরা সবাই মিলে একমত হতে পারি, কোনো একটা প্রচন্ড বাজে লুক দিয়ে কোনো একটা ভালো কাজ হয় না। এই প্রশ্নে আমার মনে হয় আমার ডান দিকে বা দিকে যারাই আছেন, যে রাজনৈতিক দল থেকে আছেন, শাসক কিংবা বিরোধী, এবং সঞ্চালক কিংবা যারা দেখছেন, যারা ন্যূনতম সুস্থ মাথায় আছেন, তারা সবাই একমত যে কোনো বাজে লুক দিয়ে কোনো ভালো কাজ হয় না। এই কথার সঙ্গেই হচ্ছে এতদিন রাজ্যের মানুষ সবাই বলতো লুকটা বাজে। এক মিনিট, আপনি বাজে লুকটা আইডেন্টিফাই কাকে বলছেন? আপনি কাকে বলছেন আইডেন্টিফাই? সেটা আইডেন্টিফাই করে নামটা বলুন আগে। গতকালকে অন ক্যামেরায় প্রকাশ্যে যিনি নিজেকে বলে দিলেন যে আমি প্রচন্ড বাজে লোক,
তারপর তো এই দীর্ঘ আলোচনার কোনো দরকার নেই। স্বাভাবিকভাবে প্রচন্ড দেখুন, বাজে লোক আমি দিয়ে- আমি আমি একটা কথা বলি আপনাকে। আমি কথা বলি। না না, আপনাকে এটাতে আমি বলছি। আমি কথা বলি, তোমার সময় শুধু আমি কথা বলি। অবশ্যই আপনার প্রশ্ন থাকলে আমি আসবো, অবশ্যই আপনার কাছে আসবো। আমি একটা ফলে প্রচন্ড বাজে লোক দিয়ে কোনো ভালো কাজ হয় না। যেমনটা শিক্ষাই করেছেন এমনটা বিদ্যুতে হচ্ছে। তার সঙ্গে আপনারা দ্বিতীয় যা দেখালেন যে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী একদম সংক্ষেপে বলা যেতে পারে সবটা খোলামেলা করে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এখন মন্ত্রী যাকে ধমকাচ্ছেন, যাদের ধমকাচ্ছেন, কিংবা যারা এই কাজটাতে আছেন, বেসিক জায়গাটা হচ্ছে এই যে দুর্যোগটা আসবে, এটা আগের দিন হঠাৎ করে রাত্রিবেলা সিদ্ধান্ত হয়নি দুর্যোগ যে আমি আসছি। বিজ্ঞান আমাদেরকে অনেক দিন আগেই জানিয়ে দিয়েছে যে আমাদের দেশে একটা বিপর্যয় আসছে, প্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে। তার মানে আমার কাছে প্রস্তুতির জন্য কিছু সময় ছিল। এবং আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো যে সাধারণত বিদ্যুৎ মন্ত্রী যেটা জানাচ্ছিলেন, প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী, যে সাধারণত মে মাসের শেষের দিক থেকে এই বিপর্যয়গুলি শুরু হয় বলে সেই জন্য আগাম সতর্কতা নিয়ে রাখতে হয়। মানে এটা হচ্ছে বছরের, সব কিন্তু সময়, এই হ্যাঁ। বিপর্যয়ের তো নির্দিষ্ট হবেই, দিন তারিখ সময় প্রায় ঘোষিত ছিল, এই সময় এত তারিখ আসছে। তখন তার সারাই আজকে দেখছিলাম বিদ্যুৎ দপ্তরের একজন মহিলা আধিকারিক, তিনি বলছেন হ্যাঁ এই করে গোটা পৃথিবীতে কোনো কিছু হয়নি কি, এরকম করে আমরা কাজ করছি। আমাদের কথা হচ্ছে যে 2018 সাল থেকে যে একটা ফিরিস্তি দিলেন, কি 7 দিন কারেন্ট ছিল না। মানে আগরতলার মানুষ যারা শুনছেন তারা হয়তো বা আটকে উঠবেন। যাই হোক, আমি তার উত্তর দিতে চাই না। এই যে আপনি দেখবেন 18-র আগে পর্যন্ত গ্রামে পাড়ায় একটা বিদ্যুৎ দপ্তরের অফিস ছিল, ভাঙা হোক একটা ঘর, তাতে কিছু তার দিয়ে কিছু মানুষ থাকতেন, পাড়ার মানুষ ওই অফিসে গিয়ে তার জন্য যে আমাদের সমস্যা জানাতে পারতেন, তাতে 3জন 4জন 5জন কর্মচারী থাকতো। এখন দেখবেন কোনো পাড়াতে বিদ্যুৎ দপ্তরের কোনো অফিস নেই, সেই অফিস উঠে গেছে। এখন কি পাড়াতে একটা অফিস হচ্ছে, সপ্তাহে 2 দিন খুলেন একটা বিদ্যুতের বিল নেওয়ার জন্য, এখানে কোনো মানে কর্মচারী নেই, বিল নেওয়ার জন্য অফিস আছে কিন্তু পরিষেবা দেওয়ার জন্য নেই। দ্বিতীয়ত, এই 18 সালের পর থেকে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ নেই, লুক নেই, রিটায়ারমেন্টে যাচ্ছে, তাতে গিয়ে কর্মী সংখ্যা কমছে। তার সঙ্গে যারা যে কয়েকজন আছেন তারা কয়েকটা সাব ডিভিশনে যখন একটা বড় অংশের রাজ্যের একটা পার্ট, এই যে সারাইয়ের কাজ যারা করেন, যারা পরিষেবাটা দেন, এটা দিয়ে দিয়েছেন প্রাইভেট সংস্থার হাতে। এবং এই সংস্থা যারা, আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন এই যে প্রাইভেট সংস্থা যারা আসছেন পরিষেবা দেওয়ার জন্য, তারা আসলে পরিষেবা দেওয়ার নামে রোজগার করতে আসছেন। এই যে 1912-তে একটা কল করছেন, এই 1912-তে আমার বাড়ি সামান্য কোনো যদি বিদ্যুতে শর্ট সার্কিট হয়, এই কলের জন্য ধরেন আমার বাড়িতে 5 জন প্রাপ্তবয়স্ক মানুষ আছেন, 1 ঘন্টা ধরে কারেন্ট না নিয়ে আমরা 5 জন ফোন করলাম 1912-তে। এই 5 জনের ফোনে 1200 টাকা করে প্রতি ফোনে এই কোম্পানি পাচ্ছেন, কিন্তু আমার বাড়ির একটা বাড়ির জন্য। তারপর তারা গেলেন 5টা ফোনে 1200 টাকা করে, 5 12 60 6000 টাকা উঠলো। 3টা ছেলে গিয়ে সামান্য 10 মিনিটে কাজটা সেরে আসলেন। কথাটা বলছেন, তথ্য দিয়ে কথাটা বলতে হবে। বলছি কিছু এই যে মানুষকে বোঝানোর জন্য এই ভুল যে বললে তো হবে না, ছেলেটা যারা সেটা কাজ বোঝাতে করছে, হবে। এই ছেলেগুলো হচ্ছে সবগুলো আউটসোর্সিং। এই ছেলেগুলো মানে সরকারি না, তারা 12 ঘন্টা ডিউটি করেন, 8000 টাকা বেতন পান। আমাদের এদের ছেলে মেয়ে এখানেই আমাদের রাজ্যের ছেলেদের সরাসরি সরকারি চাকরি দেওয়ার যে রাস্তাটা বন্ধ করে দিয়ে আমাদের দেশের বেসরকারি কোম্পানি যারা আছেন তাদেরকে ডেকে এনে এই প্রাইভেট সংস্থার হাতে এই সারাইয়ের কাজের দায়িত্ব তুলে দিয়েছেন। তারা এখন মুনাফা লুটার জন্য, সারাইটা বাদ দিয়ে মুনাফা কিভাবে লুটতে হয় সেই চেষ্টায় ব্যস্ত আছেন। আর আমাদের রাজ্যের ছেলেদের তাদের মেধা, তাদের রক্ত, তাদের ঘাম চুষে নিয়ে মাসের শেষে 8000 টাকা দিচ্ছেন, 12 ঘন্টা ডিউটি করছেন। ফলে আমাদের যদি পরিষেবা দেওয়ার মতন মানুষ নেই, সরকার সেখানে এই যে কর্মচারী, বিদ্যুৎ দপ্তরের কর্মী, পরিষেবা দেওয়ার কাজে যারা যুক্ত থাকেন তাদেরকে তো তুলে দিচ্ছেন। তারা অর্থাৎ আপনি বলতে চাইছেন যে কর্মী সংকট যারা আমি আছেন, বলবো যে তথ্যটা দিচ্ছে তার বাইরে সেটা যেন দর্শকদের সামনে দেখায়। তার বাইরেটা আমি হচ্ছে বলবো সেই তথ্যটা আচ্ছা, নবারুণ বাবু বলছেন যে বেসরকারীকরণ, মূলত বেসরকারীকরণ, তারপরে কর্মসংস্থানের যে অভাব, যে কর্মী সংকট, সেগুলোর কারণেই আজকে এই পরিষেবার গাফিলতি। আচ্ছা, আমি অবশ্যই এরপরেও আসবো আপনার কাছে। আমার মনে বলতে হবে না যে সেই সাবস্টেশনের কথা আমাকে বলতে হবে না, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত ধরেই তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল পালাটানায় বামফ্রন্ট সরকারের সময়। আর পালাটানার উদ্ঘাটনও প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের দেশের
মানে প্রধানমন্ত্রীর হাত ধরে পাড়ানাতে বামফ্রন্ট সরকারের সময় তো সেই মানে উদ্বোধন হয়েছিল, যার পর পার্শ্ববর্তী বাংলাদেশ, আসাম, এই ত্রিপুরা রাজ্য থেকে সারপ্লাস যে ইলেকট্রিক উৎপাদন হয়, যেটা যদি না দেওয়া হয় তাতে নষ্ট হবে, তার টাকা খরচ হবে, আয় হবে না। এই আয় বাড়ার জন্য কিন্তু বিদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য বামফ্রন্ট সরকারের সময় সারপ্লাস ইলেকট্রিক তারা পেতেন। এটা হচ্ছে বামফ্রন্ট সরকারের সফলতার দিক। একেবারে আমি আসবো একবার শাহজাহানের কাছে। শাহজাহান দা, শুভ সন্ধ্যা জানাই যারা টিভির পর্দায় যে যেখান থেকে গোটা রাজ্যের আমাদেরকে দেখছেন সকলকে, এবং আমার প্যানেলিস্ট যারা আসছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করতে এসেছি, নিশ্চয়ই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকে নিয়ে আলোচনা করছি বা যার দপ্তর নিয়ে, আমি শুধু একটা কথাই বলবো প্রথম দিকে, যে আমাদের রাজ্যের স্বাধীনতার পর যদি আমরা লক্ষ্য করি, এই 2024 সালের আজকের দিনে দাঁড়িয়ে যত সরকারের যত মন্ত্রী হয়েছেন, যারা দায়িত্ব পালন করেছেন যে কোনো দপ্তরের, তার মধ্যে ত্রিপুরার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যিনি ব্যর্থ নিষ্কর্মা দপ্তরে দায়িত্ব পালন করেছেন তিনি রতনবাবু। এবার আসি আপনার চ্যানেলে আসার আগে, এখন আমরা কথা বলছি কখন আবার বিদ্যুৎ চলে যায় তার কোনো গ্যারান্টি নেই, কারণ এর আগেও আমি এই বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রেরই, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেরই মৌচাক ক্লাবটার এখানকে একটা নিউজ চ্যানেল, সেখানে আমি বিজেপির বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, সেই চ্যানেল দুবার কারেন্ট চলে গিয়েছেন, বিদ্যুৎ থাকে না। যাই হোক, আজকে যখন আপনাদের এখানে আসছিলাম, আমার বাড়ি মুখ্যমন্ত্রীর বিধানসভায়, একই পাড়ায় একই বুথে আমি ভোটার মুখ্যমন্ত্রীর। যখন আমি আসি আমার বাড়িতে আজকে 5 ঘন্টা ধরে কারেন্ট নেই, বিদ্যুৎ নেই। তো নেই, তারপরে আমি আসার 10-15 মিনিট আগে কারেন্ট আসলো, আবার বিদ্যুৎ চলে গেল। যখন আমি আসি তখন আমার বাড়িতে বিদ্যুৎ নেই। তাহলে আপনারা যাকে নিয়ে আলোচনা করছেন বিদ্যুৎ মন্ত্রী, তিনি তো ব্যর্থ একজন মন্ত্রী। একটু আগে বলছিলেন যে নবারুণদা যে কথাটা বলার চেষ্টা করেছেন, যে নিজেকে দাবি করেন তিনি বাজে, উনাকে দিয়ে তো ভালো কাজ হবে না। তো বারবার জানার চেষ্টা করছিলেন হ্যাঁ নবাদলদা, যে কাকে ইন্ডিকেট করা হচ্ছে। আমি নামটা বলছি, রতনবাবু। কারণ তিনি নিজেই বলেছেন ওই যে কথাটা, এতদিন মানুষ বলতো তিনি বাজে, আর উনি মিডিয়ার সামনে বললেন তিনি নিজে খুব বাজে টাইপের মানুষ, হুমকি দিচ্ছেন একজন বেসরকারি বিদ্যুৎ কর্মীকে, তাকে তুলে নিয়ে যাবে। আমি মনে করি তার বিরুদ্ধে কি সে বেসরকারি সংস্থা এখনো এফআইআর করেনি? আমি এরপরে একটা দুঃখজনক ঘটনার কথা শোনাবো। ঠিক তারপরেই ওই একই অঞ্চলে বৃহস্পতিবার, আমি যদি খুব ভুল না হই, বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ ফিটকো, আমি বেসরকারি বিদ্যুৎ সংস্থার নাম বললাম, তাদের 3 জন কর্মীকে মারধর করেছিলেন স্থানীয়রা। এখন আপনাকে বলছি, এই জায়গাতে আমি আরো কিছু অ্যাড করব। এই যে বেঙ্গালুরুর যে ফিটকো কোম্পানি, তাদেরকে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব দিয়েছেন। এর আগে শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকরণ করার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্প দিয়ে আজকে শিক্ষার 12টা বাজিয়ে বসে আছেন। গোটা রাজ্যের মানুষ এবারও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যখন ফলাফল বেরিয়ে এসেছিল তখন দেখেছেন। বেঙ্গালুরুর যে কোম্পানিকে দায়িত্ব দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী, সেই কোম্পানির নাম হচ্ছে BCITS, একটা কোম্পানি। এবং নবারুণদা এখানে বলার চেষ্টা করেছিল যে 1912-তে ফোন করলে যে 1200 টাকা, সেটা 1200 টাকা না, সেটা 1250 টাকা দেওয়া হয়। আজকে আমাদের রাজ্যের একটি সংবাদ মাধ্যমে সেই খবরটা প্রথম পৃষ্ঠায় প্রকাশ পেয়েছে। সেই সংবাদ মাধ্যমের নাম স্যান্দন পত্রিকা। তার প্রথম পৃষ্ঠায় প্রকাশ পেয়েছে 1912 বিদ্যুতে টাকা রোজগারের ফাঁদ। সেখানে বলা হয়েছে এই যে আমাদের রাজ্যের 35টি সাবস্টেশন যেখানে আছে ডিভিশন, সেইখানে কোনো গ্রাহক যদি 1912-তে ফোন করে ন্যূনতম 20 থেকে 30টি কল প্রতিদিন তারা অ্যাটেন্ড করেন। অ্যাটেন্ড করলে প্রতি কলে 1250 টাকা করে সেই ফিটকো কোম্পানি পেয়ে থাকেন। এই যারা কলটা অ্যাটেন্ড করেন, BCITS এই কোম্পানি, সরি ফিটকো না, হ্যাঁ এই কোম্পানি। এখন তিনি প্রমাণ চাইলেন, হয়তো তিনি আজকে সংবাদ মাধ্যম পড়েননি বা দেখেননি। যদি এটা মিথ্যা খবর হয়, সকালে খবরের কাগজ বেরিয়েছে, এখন রাত্রি প্রায় 8টা বাজে, এখনো দল বা সরকারের পক্ষ থেকে এই নিয়ে প্রেস বিবৃতি দেওয়া হয়নি, যে মিথ্যা খবর বলে ছাপিয়েছেন। এই যে কথা, আজকে কেন বিদ্যুৎ দপ্তরের এমন বেহাল দশা? প্রথমত, প্রতি বছর আমাদের রাজ্যের এই বিদ্যুৎ দপ্তরের যারা কর্মরত অবস্থায় সরকারি কর্মচারী, তারা প্রতি বছরই রিটায়ারমেন্টে যাচ্ছেন। সেইখানে গত 6 বছর ধরে, যদি নবাদুলদা এখানে তার তথ্য দিয়ে থাকেন, রাজ্যবাসী দেখছেন যে গত 6 বছরে 18 থেকে 2024 সাল পর্যন্ত
এই 6 বছরে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কতখানা বিদ্যুতের ভ্যাকেন্সি পূরণ করা হয়েছে তার তথ্য যদি ওনার কাছে থাকে দিয়ে দেবেন। কেন বেসরকারিকরণ করা হলো? একজন মন্ত্রী মানুষের ভোটে নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রী হবেন, আর সরকার তার দপ্তর বেসরকারি সংস্থার হাতে দিবে, তাহলে সে সরকার বা মন্ত্রী থাকার কোনো প্রশ্ন থাকে না। এখানে বেসরকারিভাবে সরকারটা চালানো হোক। একেবারে এখানে আমি আরেকটা অ্যাড করছি, আপনি একটা প্রশ্ন করলেন যে 3 জনেই ফিটকোর যারা কর্ম সংস্থার সঙ্গে আছেন তাদের উপরে আক্রমণ করা হয়েছে। নাম বলছি, আমি জাস্ট ওটাই দেখছিলাম। হ্যাঁ। থাইবুং বাজারে কর্মরত অবস্থায় তারা ছিলেন, আচমকায় করা হয়েছিল। দীপ্তনু দাস, বিশ্বজিৎ দেবনাথ ও সুশান্ত ভৌমিক। এখন আমি আপনাকে বলছি, এই আজকে শুধু তাদের মারধর নয়, আপনার বাড়ি আমার বাড়ি, যার বাড়ির সামনে লাইন খারাপ হবে, বিদ্যুৎ চলে গেছে, যখন এই 1912-তে আপনি ফোন করবেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে যারা বিদ্যুৎ কর্মীরা যাচ্ছেন তার সঙ্গে গাড়িতে করে পুলিশ নিয়ে যেতে হচ্ছে। অদ্ভুত, কারণ মানুষ এতটা মানে তাদের প্রতি ক্ষোভ দেখাচ্ছেন, আর সেই পরিমাণে স্টাফ নেই। এটা সবচেয়ে বড় ত্রিপুরার। আমি বলছি, আপনি বলবেন, আমি বলছি আরে আপনি বলবেন তো, আপনি বলবেন সেই পরিমাণে স্টাফ নেই এখানে। আমি বলবেন, আমি বলছি নবাবুল্লাহ, আমি বলছি এবার আমি আপনাদের স্টুডিওতে জিজ্ঞাসা করছি, এই যে 72 ঘন্টা, 48 ঘন্টা, 36 ঘন্টা যেখানে যেখানে বিদ্যুৎ থাকে না, আপনারা সংবাদ মাধ্যমের কর্মী দেখাতে পেরেছেন যাদের বাড়িতে বিদ্যুৎ থাকে না? আমাদের রাজ্যের কোন মন্ত্রীর বাড়িতে সেদিন বিদ্যুৎ ছিল না? বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ ছিল না সেদিন, কিন্তু সেই কথাটা বলুনি না। আমরা বলেছি, আমরা গঠনমূলক আলোচনা করি। আমি বলছি, আপনি বলবেন এখন সরকার ব্যর্থ। আমরা দাবি করি এই যে একটা অপদার্থ ব্যর্থ একজন মন্ত্রী যেই দপ্তরের দায়িত্ব নিচ্ছেন সেই দপ্তরে তিনি সফলতা অর্জন করতে পারছেন না। আমরা মনে করি এই সরকার যদি মানুষের পরিষেবা দিতে চান তাহলে এই নিষ্কর্মা অপদার্থ একজন ব্যর্থ মন্ত্রীকে অপসারণ কেন করছেন না? এটার উত্তর কেন দেবেন? আরেকটা শেষ করে দিচ্ছি। এবার যারা গ্রাহক, যারা আমি বলছি, যারা গ্রাহক, এই যে গ্রাহক যারা আমাদের কাছ থেকে আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি। আমাদের কাছ থেকে যখন বিল নেওয়া হয়, বিদ্যুতের মিল, সেখানে 1.5% থেকে 18, আমি বলছি এটা নিয়ে 1.5% থেকে 18% পর্যন্ত জিএসটি লাগু করা হচ্ছে বিদ্যুতের বিলে। আর নবাদুলদার যে কথাটা বারবার বলছিল যে 7 লক্ষ গ্রাহকের থেকে 9 লক্ষ, নিশ্চয়ই প্রতিদিন মানুষের বিদ্যুতের চাহিদা, আমি সেই কথাটা বলছি না, আমি বলছি প্রথম বিদ্যুতের চাহিদা। তো আমার বিদ্যুতের চাহিদা বাড়লে, শুনো, আমাদের যেটা জনজাতি এলাকাতে যেই বাড়িগুলোতে ইলেকট্রিসিটির কানেকশন ছিল না, ওই পরিবারটা বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সঙ্গে সঙ্গে দিয়ে আমি একটা ইনফরমেশন আমি সঞ্চালককে বলছি, এবং আমি তো আপনি ওনার কথাটা মেনে নিয়েছি। 7 লক্ষের জায়গায় 9 লক্ষ দিয়েছেন। এটা যদি সরকারের সফলতা হয়ে থাকে যে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, তাহলে এই 1.5% থেকে 18% গ্রাহকের কাছ থেকে যে জিএসটি কর নেওয়া হচ্ছে, এটা কিসের ভিত্তির উপর? আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো। সংবাদ মাধ্যমে কাজ করার সুবাদে আমাদের প্রতিনিয়ত এমন কিছু খবর আমাদের সামনে আসে যে প্রত্যন্ত অঞ্চলগুলো, জনজাতি অঞ্চলগুলো, এমনও হয় কোনো জায়গায় সপ্তাহে 2 দিন মাত্র কারেন্ট থাকে, বাকি সময় ইলেকট্রিসিটি থাকে না। সুতরাং আপনার এই যে বাস্তব চিত্রগুলো, এই বাস্তব চিত্রগুলো কি আপনারা একেবারে অস্বীকার করতে পারবেন? কিন্তু সেই উত্তর দেননি। আমি বলছি আমি উত্তর দিচ্ছি, 1200 টাকা, আমি 1250 টাকা বললাম, তিনি উত্তর দেননি। আমি উত্তর দিচ্ছি, এটা নিয়ে উত্তর দিচ্ছি আমি। দেখুন, আমার যারা বন্ধুরা আছে তারা হয়তো জানে না যে শুধু 1912 ছাড়াও কমপ্লেনের ব্যবস্থাপনা করা হয় না, সেটা বন্ধ। এবং না, আমি চালু করা হয়েছে না, শুধু এই WhatsApp নাম্বার দেওয়া হয়েছে সেটা ভুল WhatsApp নাম্বার। আমি বলছি তো তোমার কাছে ভুল তথ্য আছে, আমি বলছি আমার কাছে সংবাদ মাধ্যম থেকে এই মাসের কথাটা আমি বলছি, তোমার কাছে তথ্য নেই, সম্পূর্ণ ভুয়ো। তোমার কাছে এখানে আপনি বলতে পারবেন নবাবুল্লাহ এখানে সরকারে বলবেন, সরকারের দায়িত্বটাকে মন্ত্রীকে বাঁচানোর জন্য, মন্ত্রীর ব্যর্থতাকে ঢাকার জন্য নবাবুল্লাহ এখানে গলা ফাটাতে পারবেন। কিন্তু ইনি একজন বিরোধিতা করার জন্য শুধু বিরোধী পার্টি করবে না। আমি বিরোধিতা করার জন্য বলছি না, আমি বলছি তোমার জানা নেই পালাটানা বিদ্যুতের, এই যে পালাটানা ইউপিএ গভর্নমেন্টের সময় ডক্টর মনমোহন সিং আমাদের রাজ্যে এসে এত বড় একটা ত্রিপুরা রাজ্যের মানুষকে পরিষেবার জন্য একটা পালাটানা বিদ্যুৎ প্রকল্প দেওয়া হয়েছিল, তার পরিষেবা থেকে ত্রিপুরার মানুষ কেন বঞ্চিত হচ্ছে? কেন বঞ্চিত হবে? এই সরকার বাণিজ্যিকরণের সরকার। একবার আমি দেখো, শাহজাহান ভাই বলছিল যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি বন্ধ আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে কমপ্লেইন রেজিস্টার হয়েছে 22টা, 23 তারিখে, 24 তারিখে হয়েছে 22টা, 25 তারিখে হয়েছে 35টা,
26 তারিখে হয়েছে 25টা, তারপর বিদ্যুৎ বন্ধু অ্যাপস আছে আমাদের, তার সেই মধ্যে apps কমপ্লেন বন্ধ। করা যায়। বিদ্যুৎ বন্ধু বিদ্যুৎ অ্যাপসটা বন্ধ, আমি বলছি এটা মানতে হবে, তুমি মানতে হবে। তোমার জানা নেই, তুমি আমি এখন খুলো, বলছি, এখন আমি ইনস্টল করো, বলছি, এই apps এখনই বন্ধ। ইনস্টল করো। আচ্ছা, আমি তো বললাম বিদ্যুৎ আমি বন্ধু বলবো apps বন্ধ। সঞ্চালককে, নবাদুল বাবুর কাছে আমি আমার একটাই সঞ্চালক প্রশ্ন। ভাইকে বলবো যে এখনই অ্যাপসটা যেন ইনস্টল করে এবং মিডিয়ার সামনে চেক করে নিক অ্যাপসটা চলে সেই কিনা। অ্যাপসটা বন্ধ, কাজ হচ্ছে না। এখনই চলো, আমি এখনই এখনই install বললাম করো। তো। এবং এবং আমি বলবো, 1912 তে ফোন আজকে- করলে ফোন আজকে তুলে না। যে- আজকে যে 1912 তে ফোন করলে আমরা প্রায় কথা সময় শেষ ফোন করে তোলে না। শাহজাহান ভাই যে কথাটা বললো যে ওর বাড়িতে 5 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, আচ্ছা, আমি আপনি- বলবো যে কমপ্লেইনটা তর্ক কোথায় বিতর্ক- করেছেন আপনি? তর্ক আরে ফোন বিতর্ক করছি তো তো, ফোন চলতেই করছে থাকবে। না তো, আপনি হোয়াটসঅ্যাপ 1912 নাম্বারে করুন, আমি বলছি। কি ছিল আপনি ওয়েবসাইটে গিয়ে বলুন, আমি আপনি বলছি- এসএমএস করে বলুন। আমি প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা একজন করা হবে। ব্যর্থ তর্ক মন্ত্রী। বিতর্ক চলতেই থাকবে। আর নবাদুল বাবু, আমি আপনাকে একটা যে প্রশ্ন করব যে আপনার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল নিরবিচ্ছিন্ন, দেখুন যেদিন বিপর্যয় এসেছিল রাত্রিবেলায় কারেন্ট গিয়েছিল, সত্যি 1টা-1:30 নাগাদ কারেন্ট গিয়েছিল, পরদিন সকাল 9:30টায় কারেন্ট চলে এসেছে। এবং আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই, প্রত্যেকটা গ্রাহককে বলতে চাই, একবার ভাবুন যারা কাজ করছে তারা আমাদের ওয়ার্কার, আমাদের ত্রিপুরার ভাই, তারা আমরা দেখলাম কি টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেখলাম আমরা প্রত্যেকটা জায়গায় তারা এই ঝড় তুফানকে উপেক্ষা করে তারা রাত্রিবেলা দিনের বেলা সারা দিন রাত খাওয়া দাওয়া না করে তারা কাজ করছে এবং এই রাজ্যের গ্রাহকদের কথা চিন্তা করে কাজ করছে। এবং দেখা গিয়েছে হয়তো কিছু কিছু গ্রামে সঠিকভাবে 48 ঘন্টা কারেন্ট ছিল না, 36 ঘন্টা কারেন্ট ছিল না, তার জন্য মিডিয়াতে দেখানো হয়েছে। কিন্তু আমি এটাও বলতে চাই, দেখবেন মিডিয়ার প্রত্যেকটা মিডিয়া মিলিয়ে এবং যেই যেই জায়গায় বিরোধী, আমাদের বিরোধী অপোজিশন যারা আছে তাদের সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত একেবারেই। জায়গায় তারা যে প্রচার করেছে ম্যাক্সিমাম শুধু সোশ্যাল তবে মিডিয়াতে সবাই বলছি, এখান থেকে প্রচার আমি করিনি। যেটা বলতে চাই, এমন কয়েকটা এখান থেকে screenshot আমার অবশ্যই। কাছে আছে। আমি বলছি 20 থেকে আপনাদের 25 যুব টা গ্রামে। মোর্চার শাহজাহান দা বন্ধুরা, আসবো, 20 আসবো, থেকে শাহজাহান দা 30 আসবো। কর্মীরা সামাজিক মাধ্যমে মন্ত্রীকে যার আমি যেই বারবার ভাষা আমি ব্যবহার আসবো, অবশ্যই আসবো। করেছেন, আচ্ছা, আমি সেটা আমি নবাবুলদার কাছে একদম একবার যেটা জিজ্ঞেস আপনি করব মানতে পারবেন যে না। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর যার এখানে সবচেয়ে বেশি ভূমিকা থাকার কথা তার কোনো দেখা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীকে নামতে হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বীকার করছেন যে পরিকাঠামো কত কিছু গলদ আছে এবং তিনি আশ্বাস দিচ্ছেন রাজ্যবাসীকে যে পরিকাঠামো উন্নয়ন করা হবে। মুখ্যমন্ত্রীকে এখানে বিদ্যুৎ মন্ত্রীর হয়ে কাজ করতে হচ্ছে, বিদ্যুৎ মন্ত্রীর হয়ে মাঠে নামতে হচ্ছে। আমি আপনাকে এবং আপনি যে এই যে অন্যান্য বিকল্প পদ্ধতিগুলোর কথা বলছেন, যে অঞ্চলে, যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো সঠিকভাবে বিদ্যুৎ পৌঁছতে পারেনি, এখন সঠিকভাবে জল পৌঁছতে পারেনি, দেখুন, সেখানে ইন্টারনেট পরিষেবা বা এইগুলো কতটা অ্যাকসেপ্টেবল এটা আমি একবার একটু জানতে চাইবো। এবার একটা কথা বলি আমরা স্বাধীনতা 75 বছরের গন্ডি পায় বেরিয়ে গেছি, কিন্তু আপনি দেখুন যে প্রত্যন্ত অঞ্চলের কথা বলছেন আপনি, সেই অঞ্চলে এতদিন ধরে যারা সরকারটা চালিয়েছিল, এই রাজ্যে বিজেপির আগে সিপিএম কংগ্রেস সরকার চালিয়েছিল, তাদের সময়কালে কেন একটা সাবস্টেশন বানাতে পারেনি গন্ডাছড়ায়? তাদের সময়কালে কেন ডবল বিভিন্ন- ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন আসবো, আসবো। আমি বলছি Double আমাদের engine ডবল এর জায়গায় ইঞ্জিন triple triple engine engine এর সরকার জায়গায় বলে আসবো, আমরা আসবো, করতে আসবো। পারছি। প্রমাণ করছেন আমরা triple করতে engine পারছি, fail। আমরা করতে পারছি। শাহজাহান দা, আমি আমি আমরা আসবো, কোথায় আমি করলেন? অবশ্যই আসবো, আমরা শুধু আপনার আমরা কাছেও করতে আসবো, পারছি। আপনাকেও সময় আপনারা দেবো। কোথায় আমি করলেন? বললি আমি আমরা একবার- করতে পারছি। ডবল আমি ইঞ্জিনের একবার জায়গায় নবাদুল triple engine লাগানো বাবুর হলো। কথাটা আমি একবার শুনে নেবো, আপনি আসবো, ত্রিপুরা আপনার রাজ্যে কাছেও আসবো। প্রথম ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে আন্ডার কেবল গ্রাউন্ডের মাটির নিচে দিয়ে যে কেবল, সেই কাজ কিন্তু আমাদের সময়কালে শুরু হয়েছে মানে এবং ত্রিপুরা বিজেপি সরকার আসার পর পরে আপনার ভুল এবং তথ্য, আমি বলছি সেটা বামফ্রন্ট এবং আমি সরকার এবং বলছি, কংগ্রেসের দিল্লিতে ইউপিএ আমি সরকার বলছি যখন আপনাকে, ছিল না। তখন ত্রিপুরা রাজ্যে কোথায়, প্রথম কোথায়, আন্ডারগ্রাউন্ড কোথায়, কোথায়? আপনি জানেন না কোথায় হয়েছে? 79 আমি যান আমি একবার নবারুণ বাবুর কাছে আসবো, আমি একবার একটু নবারুণ বাবুর কাছে আসবো। দেখুন আপনি আমি জানেন কথা না, বলছি। নবাবুল আরে বা বাবা, জানেন না, smart ভুল city আমি একবার তথ্য দিচ্ছেন নবারুণ বাবুর মানুষকে। কাছে কবে আসবো। থেকে শুরু হয়েছে ভাই? আপনি স্মার্ট আমি সিটি, বলছি smart সেটা city কথা কংগ্রেসের বলছিল। সরকারের কবে সময় থেকে? ভারতবর্ষের একটা পরিকল্পনা ছিল স্মার্ট কবে থেকে সিটি শুরু হয়েছে? স্মার্ট আমি সিটি নবারুণ আচ্ছা, বাবুকে- আজকে আমাদের আলোচনার 2014 সালে বিষয় বিজেপি সরকার ইলেকট্রিসিটি ক্ষমতায় দপ্তর বিজেপি আসার নিয়ে। আগে জানতে চাই স্মার্ট আজকের সিটি কবে থেকে শুরু হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী আলোচনার নরেন্দ্র বিষয় মোদী ইলেকট্রিসিটি সময়কাল থেকে দপ্তর শুরু নিয়ে। হয়েছে। আমরা এই রাজ্যকে smart আমরা city ব্যবস্থা এটা নিয়ে আমরা অন্য এই যে কোনো দিন আমাদের অবশ্যই আলোচনা আন্ডারলাইন করব। ইলেকট্রিসিটি এটা যে নিয়ে আমরা- কথা, এটা নিয়ে এটা আমরা বামফ্রন্ট অবশ্যই সরকার অন্য কোনো দিন ত্রিপুরায় আলোচনা এবং করব। তবে দিল্লিতে আজকে কংগ্রেসের আমাদের সরকার যেটা আলোচনার বিষয় সেই আমাদের দিকে আমরা মাননীয় বেশি ফোকাস মুখ্যমন্ত্রী, করব। আমি বলছি যে কথা আমি একবার আসবো, আমি নবারুণ মুখ্যমন্ত্রী, আমি বলছি সেই কথাটা, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি সেদিন আপনাদের সামনে বলেছিল, কিছু মিডিয়া প্রশ্ন করেছিল যে আমাদের পুরো ইলেকট্রিসিটির ব্যবস্থাপনা আন্ডার কেবলিং এর ব্যাপার, মাটির নিচে দিয়ে কি লাইনটা করা যায় কিনা। মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন এটাও অর্থ সাপেক্ষের ব্যাপার, কিন্তু আমাদের কাজ হচ্ছে, কিন্তু আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে সমস্ত এলাকার লাইনগুলো যেন মাটির নিচে দিয়ে একেবারে করা হয়। ধন্যবাদ। এবার আমি একবার আমি তাড়াতাড়ি একটু- আসবো, নবারুণ খুব বাবুর বেশি কাছে কথা বলবো না। আমাদের তো কথা বলার দরকার নেই, যা বলেছেন মন্ত্রী বলে দিয়েছেন রাজ্যের মানুষকে। ফলে আপনারা সবটা চালালে আরো কিছু আছে,
শিক্ষাতে যেন তখন যিনি ছিলেন শিক্ষামন্ত্রী, তখন বিদ্যাজ্যোতির নামে 125টা স্কুলে বছরে 1200 টাকা ছাত্রদের দিতে হতো মাইনে। সরকারি স্কুলের সরকারি ছাত্রদের স্কুলে গেলে 1200 টাকা মাইনে দিতে হয়, উনি চালু করেছেন। এখন 1200 টাকা থেকে এখন শুনলাম যে 1250 টাকা, মানে ছাত্রদের কাছ থেকে কারেন্টের মানে ফোনের এটা 50 টাকা বাড়িয়ে দিলেন। একটা তথ্য দিলেন যে বিদ্যুতের গ্রাহক সংখ্যা বাড়ছে, কত লাখ বাড়ালেন। এটা ন্যাচারাল। আগরতলা শহরের এখন এই যে নতুন করে ফ্ল্যাটগুলো হচ্ছে, আমি সেই কথা কিন্তু বলিনি, আমি বলছি আপনি কথাটা বুঝে নিন। আমি একটু বলছি, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে। এটা natural, আমাদের সরকার আগরতলা আসার পর শহরে- সঙ্গে সঙ্গে দিতে হয়েছে 2 লাখ কানেকশন। একটু আগরতলা সেটার শহরে কথা বলুন। ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের মধ্যে কানেকশন হচ্ছে, ফলে নতুন নতুন বাড়ি, এক বাড়িতে 2 ভাই থাকতো, তারা 2টা বাড়ি করেছেন, তার নতুন করে একটা কানেকশন থেকে 2টা কানেকশন বাড়বে, পরিবারের সংখ্যা বাড়ছে, আমি কানেকশন বলছি বাড়বে। যে যার বাড়িতে এটার কানেকশনই মধ্যে ছিল না সেই কথাটা সরকারের- বলুন আগে। এটার মধ্যে সরকারের বাহবার কিচ্ছু নেই। না, যে বাড়িতে কানেকশনই এক, ছিল না সেটার কথা বলুন না আগে আপনি। ডিস্টার্ব করবেন না। 2, জিবিতে আগরতলায় ত্রিপুরার রেফারেল হসপিটাল জিবি, রাজ্যের প্রধান হসপিটাল, 1.5 ঘন্টা কারেন্ট নেই, 1.5 ঘন্টা। এবং এটা একদিনের ছবি না, এটা প্রায় দিনের ছবি। এবং আইজিএমে তো কোনো সময় ওই ছোট ছোট বিভিন্ন ইমার্জেন্সি যে কারণে আছে, অস্ত্রোপচার করতে হয়, ওই যারা গেটে যারা থাকেন টর্চ লাইট দিয়ে করতে হয়। তারা টর্চ লাইট দিয়ে সেই কাজটা করেন। হসপিটালে কি বলছেন আমি জানি না, উনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্যতে দেখছিলাম 27 মে শুধুমাত্র 27 মে 1912 শেষ দিকে বিজি করে দিয়েছেন, মানে ফোন তুলেন না। সেই ফোনটা যখন তুলেন না, শুধু একদিনে যা তথ্য দিয়েছেন তাতে 804টা কল গেছে। আপনি জানেন 804টা কলে রোজগার করেছে এই কোম্পানি কত সেদিন? 10,08,750 টাকা একদিন। 27 সঠিক মে তথ্য নিয়ে এসে বসো, আমি বারবার বলছি, আমি বলছিলাম, বারবার আপনি বলছি। বলুন 27 মে দেখুন, কয়টা কল হয়েছে? 27 মে কয়টা কল হয়েছে? আমার তথ্য 807টা। না। আপনি যে রেটটা বলছেন সেটা আমি বলবো। আমি বললাম, বলছি, পত্রিকায় আমি বেরিয়েছে। বলবো, আমি শুনুন, আমি আপনি বারবার বলছি। আপনি বলেন যে পত্রিকা ভুল 1250 টাকা। বারবার বলছি শাহজাহান বাবু, সরকার কেন আমি বলছি সরকারের আপনাদের তথ্য, আপনাদের যদি সৎ সাহস থাকে আমি কালকে সৎ সাহস আপনাদের বললাম, সেই পত্রিকার নাম বললাম। আমি বলছি সেই আপনাদের পত্রিকার একেবারে নাম নবারুণ- বলে দিলাম। আপনাদের আপনারা সেই পত্রিকার বিরুদ্ধে নবরণ বাবু মিথ্যা যে মামলা তথ্যটা হলে- দিয়েছেন, মিথ্যা নবরণ মামলা বাবু হলো। যে তথ্যটা দিয়েছেন, আমি এটা বলছি- সরাসরি সরকারের বিরুদ্ধে আঙুল তোলা না, এবং না, সরকারের এটা তো সরকার, fact, হ্যাঁ, এটা এই fact। ফ্যাক্টটা এই আসলে ফ্যাক্টটা তো মন্ত্রীকে সরকার বাঁচাতে এসছেন। আমি just আমি একটা কথা বলি আপনাকে। এই fact শুধু check- আপনি যে রেটটা বলছেন, আপনার কি ওই মনে হয় না? রেটটা বলছে, ওরা বলছে কলে পার কত? কলে এত তাহলে টাকা কত? দিতে আচ্ছা, হবে। আমি এক মিনিট আমি আমার বলছি, যদি- কত? 30 আমি সেকেন্ড বলছি, টাইম। আমি কত? একটা কথা আমি বলছি। এক মিনিট, আমি আমি একবার একটা একটা কথা প্রশ্ন বলছি। করব নবাদুল বাবুকে, একটা যে মানে কত করে পার কলে নবাদুল কত বাবু, করে? আমি বলছি এই যে শুনুন। এই ফ্যাক্ট চেকটা আপনার কি মনে হয় না যে বিদ্যুৎ মন্ত্রীকে এই ফ্যাক্ট চেকটা দেওয়া উচিত? দেখুন, যদি- আমি- যদি এটা মিথ্যা হয়ে থাকে। আমি বলছি। তাহলে উনি বলুক না Already কত? আমি কথা উনি তো শেষ করি। সরকারের- আমি সরকারের বলছি, পক্ষে। আপনি তো বললেন যে 1250 হ্যাঁ, টাকা, 1200 টাকা। 1200, হ্যাঁ। আমি আপনাদেরকে বলবো কত যে বলুন? সঠিক তথ্যটা, আরে কত বলুন আমি না? বলছি কথাটা শুনুন না আমার হ্যাঁ, কথাটা, কত? কথা শেষ করতে দিন। সঠিক তথ্যটা আপনার যদি 1200 টাকা থাকে বা 1250 টাকা থাকে, সেই কথাটা যদি আপনাদের সঠিক হয়ে থাকে, আমি বলবো আপনাদেরকে কালকে সোশ্যাল মিডিয়াতে আপনাদের পেজে সেইটা পরিসংখ্যানটা কত দেওয়ার বলুন জন্য না? আমি বলছি একদম সরকারি যে তথ্য সেই তথ্যটা দেওয়ার জন্য, এবং আমি আগামীকালকে আমাদের সোশ্যাল মিডিয়াতে সেটা দিয়ে দেবো ঠিক আছে। যে কত আছে রাজ্যের আমি- মানুষ দেখবে। আপনি- তারা আপনি মিথ্যা বলুন, কথা আমি বলছে, নবাদুলকে একটু বলছি। তারা সত্য বলছে, এটা কালকে আমি- প্রমাণ হয়ে আমি যাবে। নবাদুলকে বলছি। একেবারে একটু শাহজাহান নবাদুল, কাছে। আমি বলছি, এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি আপনার বক্তব্য ধরলাম, যেহেতু আপনি সরকারের লোক, সরকারের অংশীদার। আমি বলছি যে এই বক্তব্য আমাদের এই এখানকার কেউ না, আপনারও না, সঞ্চালকও না, যারা ক্যামেরাম্যান বা আমরা যারা প্যানেলিস্ট, এই বক্তব্য তো আমাদের না। আমি একটা পত্রিকার নাম দিয়ে আজকে বললাম, আমি প্রথম দিকেই বলেছিলাম, সেই পত্রিকায় খবর প্রকাশ হয়েছে এখনই রাত্রি প্রায় 8টা বাজে। এখনো সরকার বা মন্ত্রী কেন এই খবর নিয়ে বলল না সাংবাদিক সম্মেলন করে যে মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে রাজ্যের একটি সংবাদ মাধ্যমে? আমি বলছি একটু, যেহেতু উনি বলেছেন, যদি আমাকে অনুমতি দেওয়া হয় 30 সেকেন্ড। বিদ্যুৎ নিগমের কারণে ভোক্তা ভোগান্তি এখনো অব্যাহত। একদিকে 1912 ভোক্তাদের পকেট কাটার মাধ্যম, আর অন্যদিকে বিদ্যুৎ বন্ধু অ্যাপ মরার উপর খাড়ার ঘা চাপানো হয়েছে জিএসটি। 1912 হলো বিদ্যুৎ নিগমের কাছ থেকে বরাত পাওয়ার বেসরকারি সংস্থা, যারা বাড়ি ঘরে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে এই নম্বরে ফোন করলে ছুটে যায়, ত্রুটি মেরামত করে দিয়ে আসে, কিন্তু কল দিলে যখন আসবে তার কোনো ঠিকানা নেই। আগে যেমন আমি বলছি শেষ লাইনটা শেষ। আমি বলছি আপনাকে, এখানে বলছেন, এই লাইনটা শেষ করে দিচ্ছি আমি। আগে যেমন বিভিন্ন কল সেন্টারে ল্যান্ড ফোনে
ফোন দিতে হতো। এখন একটাই নম্বর 1912, আর যত কল আসবে ততই পোয়াবারও বেসরকারি সংস্থার ফোনের উপর তাদের বিল হয়, টাকার মেটানোর বাড়তে থাকে, অর্থাৎ বেসরকারি সংস্থাকে টাকা পাইয়ে দেয় 1912। জানা গেছে প্রতিটি কল অ্যাটেন্ড করার জন্য নিগমে বেসরকারি সংস্থাকে 1250 টাকা করে দিতে হয়। এক একটি ডিভিশনে দৈনিক কমপক্ষে 20 থেকে 30টি কল অ্যাটেন্ড করতে হয়। তাহলে সেই পত্রিকার বিরুদ্ধে আপনারা মিথ্যা যদি খবর প্রকাশ হয়ে থাকে মানহানি মামলা করুন। জানা গেছে শব্দটা ইউজ করা হয়েছে, জানা গেছে শব্দটা ইউজ করা গেছে। আমি বলবো আপনারা সত্যটা কালকে আপনারা দিন না। আমি কেন সত্য বলবো? অবশ্যই আসবো, আমি আবার আসবো, এখানে ফিরে আসবো। একবার আমি খুব তাড়াতাড়ি একবার নবরুণ বাবুর আমি কথাটা শেষ আমি করে দেব। বলছিলাম যে এই বিপর্যয়ে সরকার এবং বিদ্যুৎ মন্ত্রী এই যে মুখোশ তার উন্মোচন হয়েছে, মানুষ দেখলেন যে একটা ব্যর্থ সত্যিই নিঃশ্বাস পর্যন্ত তিনি দেখুন, স্বীকার করলেন, মানুষ জানে ব্যর্থ তিনি- সরকার তিনি কোথায় ছিল। প্রচন্ড বাজে লোক, এবং শেষ পর্যন্ত তিনি এই মুখোশ যখন খুলে গেলেন দেখলেন ঠিক তখন তিনি বাধ্য হলেন উনি যে প্রচন্ড বাজে লোক তা স্বীকার করতে, উনি স্বীকার করলেন। এখন শুধুমাত্র এর মধ্যেই শেষ না, কিন্তু এই যে আউটসোর্সিং এ প্রাইভেট সেক্টরের 1250 টাকা করে নিয়ে আমাদের রাজ্যের বেকার ছেলেদের সেখানে প্রাইভেট সেক্টরে নিয়োগ করেছেন, 12 ঘন্টা কাজ করে 8000 টাকা দিচ্ছেন মাসের শেষে, ঠিক মতো মাসের 1, 2, 3, 4, 5 তারিখ তাদের বেতনটা দিচ্ছেন না। এটা কিন্তু আরো ভয়ঙ্কর, এবং এটা হচ্ছে রাজ্যের যুবকদের মেধা, যুবকদের অবশ্যই এই ফ্যাক্ট এবং ফ্যাক্ট চেক চলতেই থাকবে, ফ্যাক্ট এবং ফ্যাক্ট চেক চলতেই থাকবে। তবে আমরা সরকার আসার পর আমাদের আলোচনা চলবে, নিয়োগ বন্ধ হয়ে গেছে, আমাদের আলোচনা চলবে, আমরা আবার ফিরে আসবো, এই পয়েন্টেই ফিরে আসবো। তবে এখন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমি একটা কথা বলছি যে রাজ্যের যুব ভাইদের এখন কথা বলছে তো একটা নবরুণ ছোট্ট বাবু। বিরতির আমি সময় বলতে হয়েছে, চাই- আমরা বিরতির পরে ফিরে এসে আবার এই বিষয়ে আলোচনা করব, অবশ্যই আবার চলবে আমাদের আলোচনা। তবে এখন একটা সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি,
পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরায়, থাকে শুধু লংতরায়। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়, চাই শুধু লংতরায়। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ নাও এবং আজকে আমরা যে আলোচনার বিষয় আমাদের রাজ্যের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি বা বিদ্যুৎ পরিকাঠামো, এবং বক্তা হিসেবে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আরও একবার পরিচয় করিয়ে দেব, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন শাহজাহান ইসলাম, ডিওয়াইএফআই স্টেট সেক্রেটারি রয়েছেন নবারুণ দেব, সঙ্গে রয়েছেন টিআইডিসি চেয়ারম্যান এবং বিজেপি স্টেট মেম্বার নবাদল বণিক। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বেসরকারীকরণ, বিদ্যুৎ সংস্থা বা বিদ্যুৎ দপ্তরের কাজগুলো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া। আমি এই বিষয়টা নিয়ে আসবো নবারুণবাবুর কাছে, যে এই বেসরকারীকরণের ফলে আলটিমেটলি লং রানে বা লম্বা দৌড়ে রাজ্যের পক্ষে আদৌ কোনো সুফল আসবে নাকি এর শুধু কুফল আছে? না, এটাই প্রশ্ন। এবং আপনি দেখবেন খোঁজ করে যে যখন এই যে কোম্পানিগুলোর হাতে বিদ্যুতের বিভিন্ন সাবস্টেশনগুলো তুলে দিচ্ছে, আমরা সরাসরি টিএসসিএল এর সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ করেছি। একদিন না, মানে দিনের পর দিন গোটা রাজ্যে এই সমস্ত কর্মসূচি নিয়ে, যে ন্যূনতম আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরটাকে বাঁচান, এবং বাঁচানোর জন্য আর এই রাক্ষসের হাতে খাবার দিয়ে আপনি অপেক্ষা করবেন যে এই খাবারটা আমি পরের দিন খাবো। কার হাতে তুলে দিচ্ছেন? হাঙ্গরের হাতে তুলে দিচ্ছেন গোটা বিদ্যুৎ দপ্তরটা। যা ফল তা রাজ্যের এই বেকারদের যে নিয়োগ করছেন আউটসোর্সিংয়ে 8,000 টাকা বেতন পাচ্ছে, 12 ঘন্টা কাজ করছে। তার সঙ্গে ওই যে আগে চাকরি হয়েছিল সে বেতন পাচ্ছে 45,000 টাকা, সে কাজ করছেন 6 থেকে 7 ঘন্টা, গভর্নমেন্ট এমপ্লয়ি বিদ্যুৎ দপ্তরের। আর তার বেশি পরিশ্রম করছেন, 12 ঘন্টা পরিশ্রম করছেন, সে বেতন পাচ্ছে 8,000 টাকা। দ্বিতীয়ত হচ্ছে এই দপ্তরে যে সেখানে একটা রিস্ক থাকে, সেখানে তার কোনো
বেনিফিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই বিদ্যুৎ, কারণ প্রাইভেট কোম্পানি দেবেন না। এক, 2 নম্বর হচ্ছে আপনি একটা কথা বলছিলেন, আমি বলছিলাম এই বেসরকারিকরণ, তার মধ্যে দিয়ে গোটা রাজ্যের বিদ্যুৎটা শেষ হচ্ছে, যা এই প্রমাণ হলো এটা আর খুব বেশি দিন চলবে না, এটা এভাবেই শেষ হয়ে যাবে। আপনি এটা বলছিলেন যে কয়েকজন কর্মী মার খেয়েছেন, আমাদের রাজ্যের ছেলে, শাসক দলের যিনি আছেন তিনি বলছেন আমাদের রাজ্যের ছেলে, অবশ্যই আমাদের রাজ্যের ছেলে, যখন মার খেলেন তার জন্য তিনি বলছেন আমাদের রাজ্যের ছেলে কেন তাদের মারলেন, কিন্তু তাদের যে রক্ত ঘাম প্রতিদিন চুষে নিচ্ছে, 12 ঘন্টা ডিউটি করে মাস শেষে 8,000 টাকা দিচ্ছেন, এটা কিন্তু শাসক দল এই সুযোগ করে দিয়েছেন তাদের 8,000 টাকা বেতন করার জন্য। এখন তারা মার কেন খাচ্ছেন? আপনি দেখবেন আমাদের রাজ্যে যখন এই সরকার পরিবর্তনের পর 2018 সালের পর শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে, নামটা না নিলেই ভালো, বলে দিচ্ছি, তারপরে উনি বলছিলেন আমি বলিনি, রতনলাল নাথ, তিনি স্কুলে স্কুলে যাচ্ছেন, পিছনে কিছু ক্যামেরা, প্রধান শিক্ষককে ক্যামেরার সামনে ধমকাচ্ছেন, শিক্ষিকাকে ধমকাচ্ছেন, আপনি দেখুন অসংখ্য ছবি আছেন যে মন্ত্রী ধমকাচ্ছেন ক্যামেরার সামনে, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা কাঁদছেন, তাদের সামনে ধমকাচ্ছেন ক্যামেরার সামনে। তা দেখে ওই এলাকার যারা মাতব্বর তারা পরের দিন স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাকে মারছেন, তার কিছুদিন পর ডাক্তারকে মারছেন। আপনি দেখবেন খবরের পাতায় আজকে শিক্ষক আক্রান্ত, ডাক্তার আক্রান্ত, স্কুলে গিয়ে শিক্ষক মারছেন, হাসপাতালে গিয়ে ডাক্তার মারছেন, এগুলা করছেন। তোমাদের সময়কালে মন্ত্রী এমএলএ খুন হয়েছে, তোমাদের সময় আসবো নবাবগঞ্জ আসবো, এমএলএ খুন হয়েছে, আমাদের বাবু আসবো অবশ্যই আসবো, আপনার কাছে সিংহের হত্যা হয়েছে, গৌতম দত্তর হত্যা হয়েছে, কোথায় থেকে কোথায় তোমাদের সময়কালে। আজকে আমি বলছিলাম যে আমাদের আলোচনার বিষয়ে বারবার বলছি, আমি ওই যে এই কথা বলছিলাম, এই যে শিক্ষকদের ধমকাচ্ছেন, অবশ্যই আমি আসবো, আমি আপনার কাছেও আসবো একবার। এই যে শিক্ষকদের ধমকানোর পর মাতব্বর আগে স্কুলের শিক্ষকদের পেটাচ্ছেন, এখন বিদ্যুৎ মন্ত্রী ডেকে নিয়ে আধিকারিককে ধমকাচ্ছেন, মানুষ সাহস পেলেন এবার আমি কর্মীদের মারবো। এই যে কর্মীদের মারার সাহসটা কে দেখালেন? বিদ্যুৎ মন্ত্রী দেখালেন। বিদ্যুৎ মন্ত্রী আপনি ফুল ফুটেজটা যদি চালান, আমি কয়েকটা চ্যানেল দেখেছি, শুধু তুলে নিয়ে যাব বিদ্যুৎ মন্ত্রী, তুলে নিয়ে যাব। কারা বলতে পারেন? যারা মাফিয়া, গুন্ডা, উগ্রপন্থী, তারা না বলেন আমি তুলে নিয়ে যাব। এটা মাফিয়াদের কথা, মন্ত্রী বলছেন তুলে নিয়ে যাব। এবং একটা লাইন অনেকেই এটা চালাননি, সম্ভবত মন্ত্রী বলেছেন বলে, মেরে ফেলবো কিন্তু, এই কথাটা বলেছেন মন্ত্রী অন ক্যামেরায়। তাদের দেখে মন্ত্রী যদি আধিকারিককে বলতে পারেন তুলে নিয়ে যাব, তাহলে আমরা কর্মীদের পেটাতে পারি। উৎসাহিত করেছেন মন্ত্রী, উৎসাহিত করেছেন কর্মীদের পেটানোর জন্য, এবং তার জন্য সরাসরি আমি কি বলবো, তিনি শুরুতেই বলেছিলেন যে আমি প্রচন্ড বাজে লোক। বাজে লোক যেমন বলতে পারেন তাই বলছেন। তার হাতে এখন বিদ্যুৎ শেষ হচ্ছে, এই যে বিদ্যুৎ যার হাতে ছিল, পুলিশের সামনে নবারুণ কিভাবে পুলিশের লাঠি নিয়ে বিরোধী পার্টির কর্মীদেরকে কিভাবে দৌড়াতো সেটা কিন্তু মানুষ দেখেছে। তুমি কিভাবে পুলিশের লাঠি নিয়ে পুলিশের সামনে কর্মীদেরকে কিভাবে দৌড়াতে সেটাও কিন্তু টিভির পর্দায় সবাই দেখেছিল, রাজ্যের মানুষ ভুলে যায়নি। আপনার কাছে আমি বিদ্যুৎ বিষয় আমরা বারবার বলছি যে আজকের আলোচনার বিষয় বিদ্যুৎ, সেটা রাজ্যের মানুষ মনে আছে, এখন রাজ্যের যুবকরা মনে আছে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কি কর্মী সংকট রয়েছে? থাকলে তার সুষ্ঠু নিয়োগ কেন হচ্ছে না? দেখুন, অফিসিয়াল লেভেল হোক, ইঞ্জিনিয়ার লেভেল হোক, কিছুদিন আগেও আপনারা জানেন যে আজকে থেকে 2-2.5 মাস আগে ইলেকট্রিসিটিতে জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে কিছু পদে সরকার নিয়োগের ব্যবস্থাপনা করা হয়েছে। কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি করা হয়েছে সফেদের মাধ্যমে, এবং সেইগুলোর প্রত্যেকটার পোস্টিং থেকে আরম্ভ করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। এবং যেটা আমার মনে হচ্ছে যেটা সবচেয়ে বেশি ক্রাইসিস, সেটা হচ্ছে ডেইলি লেবার। যখন একটা বিপর্যয় যখন আসে, একটা বিদ্যুৎ যে কোনো দপ্তরে, আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান বলুন, যা একটা কোম্পানি বলুন, একটা ফ্যাক্টরি বলুন, নর্মাল অবস্থাতে যতজন এমপ্লয়ি দরকার, একটা বিপর্যয় যখন থাকবে তখন আরও 100 জন এমপ্লয়ি বাড়িয়েও সেটা কাভার করা সম্ভব হয় না অনেক সময়। যেহেতু এত বড় একটা বিপর্যয় এসছে, এবং শুধু আমাদের রাজ্য না, আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে আরম্ভ করে আমরা দেখেছি অনেক রাজ্যে ইলেকট্রিসিটি এখনও আসেনি, এবং আমাদের রাজ্যের দপ্তরের কর্মীরা এবং আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকজন মন্ত্রী, আমাদের যারা সরকারি তন্ত্র আছে, প্রত্যেকে সেই বিষয়টা নিয়ে বারবার রিভিউ মিটিং করা হয়েছে। এবং কেন হচ্ছে না, কেন আসেনি এখনো বিদ্যুৎ, তার জন্যই কিন্তু আমাদের মন্ত্রী সেই জায়গায় পৌঁছেছে, গিয়ে দেখানোর জন্য কার গাফিলতি আছে সেটা দেখানোর জন্য। এবং আমি মনে করি যে একজন মন্ত্রী সাহেব সেটাকে তার কর্মচারী মহলকে সবাইকে কাছের মনে করে, যেই জায়গায় গাফিলতিটা ছিল, আমি বলছি যে জায়গায় গাফিলতিটা ছিল, অনেক সময় কি হয় আমি বলছি আপনাকে, দেখুন আপনার মা বাবা আপনাকে অনেক সময় অনেকটা কথা বলে,
অনেক সময় আমার মা বাবা কিন্তু আমাকে আমি সরিয়ে নেওয়ার বলছি, কথা বলেননি কখনো। আমি বলছি আমার মা বাবা হোক, অনেক গার্জিয়ান কিন্তু অনেক ছাত্রছাত্রীদেরকে অনেকটা সময় অনেক কথা বলে, কিন্তু সেটা কিন্তু মন থেকে বলা হয় না, সেটা তাকে শুধরানোর জন্য অনেক সময় বলা হয়। আমি বলবো মাননীয় মন্ত্রী সেখানে কেন আসেনি, এখানে লোকেদের কষ্ট দেখে, সেখানে মানুষের দুঃখ দেখে সেই আবেগপূর্ণ হয়েছে মাননীয় মন্ত্রী, এবং কেন হচ্ছে না, কেন গাফিলতি হচ্ছে তার জন্য সেই কথাটা বলেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি বলছি, তারপরে মুখ্যমন্ত্রীকে নামতে হচ্ছে মাঠে তার গাফিলতি ঢাকার জন্য। আমি বলছি মুখ্যমন্ত্রী গাফিলতি ঢাকার জন্য রাজ্যে নামেনি, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় অ্যাক্টিভ থাকে। এবং আপনারা দেখুন যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কলকাতা প্রচার শেষ করে এসে এখানে বিপর্যয়ের যখন সংকেত এসছে তখন প্রত্যেকটা ডিএম থেকে আরম্ভ করে, এসডিএম থেকে আরম্ভ করে, সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত অফিসারদের সাথে সম্পর্ক করেছেন, এবং কিভাবে সেই বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা পাওয়া যায়, কিভাবে লড়াই করতে হবে সেই বিপর্যয় থেকে, তখন আমরা সমস্ত লোক একসঙ্গে যেন আমরা সেই বিপর্যয়কে লড়াই করতে পারি সেই দিশায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও রিভিউ মিটিং করেছে। আমি বলছি এটা যদি মুখ্যমন্ত্রী করতে হয়, মুখ্যমন্ত্রীকেই করতে হয়, তাহলে বিদ্যুৎ মন্ত্রীর কি কাজ? বিদ্যুৎ মন্ত্রীর কাজ কি শুধুই হুমকি দেওয়া? না, আমি আপনাকে বারবারই বলছি আমাদের প্রত্যেক মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সরকারের প্রত্যেকজন যারা অফিসিয়ালস আছে প্রত্যেকেই চায় এই রাজ্যকে ডেভেলপমেন্ট করা। এবং যখন বিপর্যয় আসবে, আমি বারবার বলছি, দেখুন আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ম্যাক্সিমাম আপনারা যখন দেখাচ্ছেন, ম্যাক্সিমাম 30 থেকে 35টা ঘটনা আপনারা দেখিয়েছেন। বিভিন্ন জায়গায় কারেন্ট ছিল না, রোড ছিল না, কিন্তু আপনারা জানেন আমাদের রাজ্যে 1200 থেকে 1300 গ্রাম এবং ভিলেজ কমিটি মিলিয়ে আছে, কিন্তু সেই জায়গায় মাত্রচিত্রটা ছিল 35 থেকে 40 হয়তো বা ম্যাক্সিমাম, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আবার কারেন্টও ছিল, সেটাও দেখতে হবে আপনাদেরকে। এবং বিগত দিনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কারেন্ট ছিল না, সেটাও আমরা দেখেছি। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট করা, সবাইকে একসঙ্গে করে নেওয়া। এবং আমার যারা বিরোধী বন্ধুরা যারা আছে, যারা দর্শক বন্ধুরা যারা আমাদের কথা শুনছেন, আমি প্রত্যেকের কাছে আপিল করব, ইলেকট্রিসিটির যখনই বিপর্যয় আসে আমরা সকলে মিলে, আমরা সবাই চাইবো যারা এক্সপার্ট যারা আছে তাদেরকে বের করে আমরা সবাই মিলে, আমরা সোসাইটির জন্য কাজ করতেছি, আমাদেরও বের হতে হবে। যখন বিপর্যয় আসবে শুধু ইলেকট্রিক কর্মীরা কাজ করবে সেটা না, আমি বলবো শাসক বিরোধী প্রত্যেক যুব সংগঠনের তরফ থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে সোসাইটির জন্য কাজ। এবং আমি বলবো সবাই মিলে যেন সেই কাজটা আমরা করি। শাহজাহানদের কাছে আসবো। না, আমি যে কথাটা বলছিলাম, আপনি দেখবেন মানে এর আগে তো আমি একটা প্রশ্ন করেছিলাম নবাদুলদাকে, সেটার উত্তর দিতে পারিনি, আপনিও প্রশ্ন করেছিলেন যে গত 6 বছরে বিদ্যুৎ দপ্তরে কতজন কর্মী নিয়োগ হয়েছেন যারা রিটায়ারমেন্টে যাওয়ার পর সেখানে। আমি একটু আগে কথার আনসার কিন্তু আপনাকে দিয়েছি। তারপরে উনি বলেছেন যে দু একজন বলেনি, সফেদের মাধ্যমে কিছু, সফেদের মাধ্যমে সবাই কিন্তু শুনতে পেরেছে, সবাই কিন্তু শুনতে পেরেছে। আপনি বলেছেন আপনি ইঞ্জিনিয়ার, তাও ইঞ্জিনিয়ার, এবার ইঞ্জিনিয়ার তো লাইন বিদ্যুৎ ছাড়ার কাজে যাবে না। আমি বলছি একটা জিনিস অ্যাড করব, আমরা প্রায় খবর করতে গিয়ে আমরা দেখতে পাই এই যারা বেসরকারি ঠিকাদারের অধীনে কাজ করছেন, এরকম প্রচুর কর্মী, তাদেরকে সামান্যতম নিরাপত্তা সামগ্রী দেওয়া হচ্ছে না, তারা কাজ করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন। লিটন রুদ্রপাল একজন সম্প্রতি মারা গেছেন, প্রাণ হারিয়েছেন। আপনি নবাদুলদা বলছিল যে সফেদের মাধ্যমে কন্ট্রাকচুয়াল ভাবে ইঞ্জিনিয়ার নিযুক্ত হয়েছে, ইঞ্জিনিয়ার ছাড়াও অন্য অফিসিয়াল পদে নিয়োগ হওয়ার কথা। এবার আপনার হয়েছে ঠিক আছে, হয়েছে ইঞ্জিনিয়ার। এবার ধরুন আপনার স্টুডিওতে এখানকার বিদ্যুৎ নেই, ফল্ট হয়েছে, তাহলে ইঞ্জিনিয়ার আসবে আপনার বিদ্যুতের লাইন বাড়াই করার জন্য। যাই হোক, সেটা উত্তর দেবেন না, উনি বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকার জন্য এসেছেন। এই যে আমি আপনাকে প্রথম দিকে বলেছিলাম, যেখানে বিদ্যুৎ থাকে না, যখন ওনারা সেই বিদ্যুতের কাজ করার জন্য যাচ্ছেন সেখানে পুলিশ নিয়ে যেতে হচ্ছে, কারণ জনতা এতটাই ক্ষুব্ধ তাদের প্রতি, কখন কি ঘটনা ঘটাচ্ছে সেটা কেউ জানতে পারছে না। এবার আমি বারবার যদি বলি, এই যে বিদ্যুৎ দপ্তরের কথা, আজকে আমাদের যে পুরনো একটা যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হতো ডুম্বুর বিদ্যুৎ প্রকল্প, সেটা কংগ্রেসের শাসনে হয়েছিল, ওটাকে ডবল ইঞ্জিন বলতো আমরা, দিল্লিতে কংগ্রেস, রাজ্যে কংগ্রেস। আজকে ডবল ইঞ্জিনের জায়গায় ট্রিপল ইঞ্জিন হয়েছে, সেখানে কাজ হচ্ছে না। কিন্তু যখন ডবল ইঞ্জিন ছিল না, দুইটি রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল দেশে কংগ্রেস ক্ষমতায়, আমি বলেছি ডুম্বুর বিদ্যুৎ প্রকল্পের কথা, ত্রিপুরার প্রথম বীর, যেটা যেখান থেকে সেটা বন্ধ হয়ে আছে এখন। আমি বন্ধ কোথায় বললাম? বন্ধ বলিনি, তবে আমরা যেটা বলেছি সেটা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী যেটা আমরা কথা শুনেছিলাম, তিনি কিন্তু বলেছিলেন সেখানে রেনোভেশনের অভাব রয়েছে। না না, আমার কথাটা শেষ হয়নি। এই যে ডুম্বুর বিদ্যুৎ প্রকল্প, সেটা কংগ্রেসের শাসনে হয়েছে, সেটা এখনো আছে।
তারপরে যখন ত্রিপুরায় বামফ্রন্টের সরকার, দিল্লিতে কংগ্রেসের সরকার, তখন কিন্তু ডবল ইঞ্জিনের সরকার ছিল না। এ রাজ্যের মানুষের পরিষেবার জন্য পালাডানা বিদ্যুৎ প্রকল্প করা হয়েছিল। আজকে সেখান থেকে মানুষ কতটা পরিষেবা পাচ্ছে তার রাজ্যবাসী নিজেরাই উপভোগ করতে পারছেন। কোথার বিদ্যুৎ কোথায় বিক্রি করে দিচ্ছেন তার কোনো হদিশ নেই। তো আমি যে কথাটা বলছিলাম, এর আগে আরেকটা কথা উঠেছিল যে ওই যে মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড যে ইলেকট্রিসিটির ব্যবস্থা, সেটা সেখানে আমি নাম বলতে চাই না, সে বেসরকারি সংস্থা, যেহেতু সে বেসরকারি সংস্থার নামটা এখানে নেওয়া উচিত না। ওই সময় 2014 সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার আগেই আমাদের রাজ্যে সম্ভবত 2006 এবং 8 সালের কথা যদি আমি বলি, ভুল না বলি, ওই সময় ওই বেসরকারি সংস্থা, কলকাতার একটি সংস্থা, সেইখানে আমাদের রাজ্যে প্রথম এই যে মাটির নিচে দিয়ে আন্ডারলাইন ইলেকট্রিসিটির ব্যবস্থা সেটা করেছিল ত্রিপুরায় বামফ্রন্টের সঙ্গে দিল্লিতে কংগ্রেসের সরকার। সে বেসরকারি সংস্থার নাম আমি নিতে চাই না, যে সংস্থা কাজ করেছে কোনোভাবে সেই সংস্থাকে আমি জানতাম, সেখানে আমার পরিবারের একজন কাজও করতো কন্ট্রাকচুয়াল ভাবে, তাই আমি নাম নিতে চাই না। উনি বলেছিলেন সেটা না, আমি তো সেই সময় কোম্পানির আন্ডারে কাজ করে, তো আপনাকে ঠিকাদার হিসেবে কাজ করতেই পারে, কারণ আমার পরিবারের কেউ তো আর সেখানে বেসরকারি সরকারি চাকরির জন্য যায়নি। না না, সেটা কোম্পানি, আগেই কোম্পানিতে কাজ করতো কলকাতায় যখন সে থাকতো, আমার পরিবারের একজন রিলেটিভের মধ্যে। তো যাই হোক, সেইখানে এই কাজটা কিন্তু শেখানো হয়েছে। তিনি বলছেন বামফ্রন্ট সরকার যাবার পর, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ইলেকট্রিসিটির কাজ হচ্ছে আন্ডারলাইন, মানে আন্ডারগ্রাউন্ডে, সেটা ভুল তথ্য দিয়েছেন। তো এই যত দিন যাচ্ছে আমাদের রাজ্যে সেখানে স্টাফ নিযুক্ত হচ্ছে না, তারপরে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, পরিকাঠামো, সেটা তো দিতে পারছেন না সরকার। তাহলে একটি সরকার বেসরকারীকরণ করছেন। আজকে আপনি বারবার বলছিলেন যে, যেটা নবারুণদা বলার চেষ্টা করেছেন, যে বিদ্যুৎ মন্ত্রী একজন বেসরকারি সংস্থার কর্মীকে হুমকি দিচ্ছেন। সেটা তো শুধু বেসরকারি সংস্থার কর্মীকে না, 2-4 দিন আগে আমরা দেখেছি, কয়েকদিন আগে ওনাদের কোনো একটা মিছিল ছিল, সেই মিছিল থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আপনাদের মতন সংবাদ যারা সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দেন, ওনাদেরকে বলছে ধমক দিয়ে যে এদের খায়া দেয়া কাজ নাই, এই ধরনের শব্দ, এ ধরনের। এর আগে উনি অনেকভাবে আমাদের রাজ্যের সংবাদ কর্মীদেরকে তিনি অপমান করেছেন। আমি বলছি, দেখছিলাম গতকালকে বা পরশুতে যে আমাদের রাজ্যের আইনজীবীরা সেখানে কোনো একজন বিদ্যুৎ কর্মীর ঘাড়ে ধরেছিলেন বা কিছু একটা ঘটেছেন একজন আধিকারিকের, সেখানে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আইনজীবীদের বিরুদ্ধে মামলা, দপ্তরের পক্ষ থেকে না, ইঞ্জিনিয়ারিং এর পক্ষ, যাই হোক দিয়েছেন তো মামলা। সেখানে কার ভুল কার কি সেটা আমরা যাব না, কিন্তু আমরা তো বলছি একজন বেসরকারি সংস্থার বিদ্যুৎ কর্মীকে রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে বলছেন তুলে নিয়ে যাবেন, তার উপরে গায়ে হাত তুলবেন, তাকে মেরে ফেলবেন, তিনি বাজে টাইপের মানুষ। সেই বেসরকারি সংস্থা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে মামলা করবে কিনা, এক। আর এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে কেন কর্মী নিয়োগ করা হচ্ছে না? যারা বিদ্যুতের সারাইয়ের কাজ করেন, যা আমরা যাকে বলি 4 ক্লাসের এমপ্লয়, সেখানে কতটুকু বিদ্যুৎ কর্মী নেওয়া হয়েছে, আদৌ নেওয়া হবে কিনা? কারণ আমরা বিজেপির শাসনে গত ডবল ইঞ্জিনের 6 বছরে দেখেছি যে প্রত্যেক সময় মন্ত্রীরা মহাকরণে বসে একের পর এক সাংবাদিক সম্মেলন করে, এই দপ্তর সেই দপ্তরে বলেন বিদ্যুৎ কর্মী নেওয়া হবে, আদৌ কতটুকু নেওয়া হয়েছে জানি না। কিছুদিন আগে সম্প্রতি কিছু ইঞ্জিনিয়ারিং এর জন্য পরীক্ষা নেওয়া হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে, সেই হাইকোর্ট সেই পরীক্ষার ফলাফল জারি করেছে। মন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ তো আমরা চাইছি, আমি প্রথমেই বলেছি একজন ব্যর্থ মন্ত্রী তো নিজের থেকে পদত্যাগ করছেন না, কারণ তিনি উনার মান মর্যাদা বলতে কিছু আছে আমি জানি না। কারণ যেহেতু নবাদুলদা শাসক দলের একজন অংশীদার এবং তিনি সরকারের একটি দপ্তরের তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে রাজ্যের মানুষকে সঠিকভাবে পরিষেবা দেবেন, তাহলে এই ব্যর্থ একজন নিষ্কর্মা মন্ত্রীকে যাতে আগামীকালকের মধ্যে উনাকে সম্প্রসারণ করা হয়, অপসারণ করা হয়, উনাকে যাতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। আমি আসবো এবার নবরুণদার কাছে। আমি ঠিক 4টা বিষয়ে কথা বলছি। প্রথমত হচ্ছেন আমাদের সঙ্গে যিনি আছেন শাসক দলের, ফলে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, উনি স্পষ্ট করবেন আমাদের কাছে। হ্যাঁ, উনি বলতে পারেন যে আমরা ভুল তথ্য দিচ্ছি সরকারকে বেকায়দায় ফালানোর জন্য, বলে আমরা আশা করি যে সরকারকে বাঁচানোর জন্য উনি সঠিক তথ্য দেবেন। দেখুন, প্রথমত বলছি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন মন্ত্রীর, এই কথাটাকে জাস্টিফাইড করলেন। মন্ত্রী প্রচন্ড বাজে, আমি প্রচন্ড বাজে, এই কথাটাকে জাস্টিফাইড করলেন, বলছেন বাবা এই সেই করে। মন্ত্রীর কথাটা জাস্টিফাইড করা যায়? কোনো একটা মানুষ যখন নিজে বলছেন আমি প্রচন্ড বাজে, আর উনি বলছেন বাজে, আপনি কেন জাস্টিফাইড করছেন আমি বুঝতে পারছি না। 1 2 নম্বর হচ্ছেন
1912-তে আমরা বলছি 1250 টাকা, আমি বলছি 1200 টাকা পার কলে দিতে হয় গ্রাহককে, যে ফোন করবেন, মানে সরকার দেয় তাকে। আমরা যদি ভুল বলে থাকি যে না 1200 টাকা 1250 টাকা না, সরকারের পক্ষে তো ওনার কথা বলার দরকার ছিল না এত টাকা, উনি বলতে পারছেন না। 2, মোট কত কর্মী নিয়োগ হয়েছে? ইঞ্জিনিয়ার তো হাতে গোনা কিছু ইঞ্জিনিয়ার নিয়োগ হয়, কিন্তু কাজটা করেন কর্মী। মোট কত কর্মী মানে এই সময়ে অবসরে গেছেন? বিদ্যুৎ দপ্তরে গত 6 বছরে কত কর্মী নিয়োগ হয়েছেন এই তথ্য নেই, কয়েকজন ইঞ্জিনিয়ার এই সেই পদে। কিন্তু আমি বলছি গত 6 বছরে 450 আউটসোর্সিংয়ে আমাদের রাজ্যের কর্মক্ষম যুবককে 12 ঘন্টা কাজ করে 8,000 টাকা মাসের শেষে দিচ্ছেন, সেই সংখ্যাটা 450। বলতে পারছেন না। আমি স্মার্ট সিটির কথা বলছেন না, ওই আন্ডারলাইন আমার তথ্য না, আমি বলছি আমাদের দেশের এই নগর উন্নয়ন মন্ত্রী যিনি দেশে, তিনি দিয়েছেন আবাসন ও নগর বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির স্মার্ট সিটি মিশন। এই মিশনে গেলে সবাই দেখতে পারবেন, এটা আমার দেওয়া তথ্য না। স্মার্ট সিটি মিশনে আমাদের এই সরকার কোন সময়কালে হয়েছে আমি বলছি, ইদানিং এই সময় এখনো আছে, অক্ষণের ডাটা আমি যেন 100টা যে স্মার্ট সিটি দেশের সরকার ঘোষণা করেছেন, তার মধ্যে এই যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা চলছে, তাতে আমাদের আগরতলার স্থান হচ্ছে 89। এটা আমাদের দেওয়া তথ্য না, স্মার্ট সিটি মিশনের দেওয়া তথ্য। 89 মানে 89 নম্বরে। মানে আমরা 1, 2, 3 করতে করতে 10, 20, 30, 40, 80তেও না, আমরা 89 নম্বরে আছি। ফলে আন্ডারলাইন ওয়ার্কটা কত দ্রুত হচ্ছে স্মার্ট সিটিতে, এটা বলছি, এটা হচ্ছেন তার প্রমাণ। এটা কে বলছেন? দেশের সরকারের সংসদীয় স্থায়ী কমিটি বলছেন যে ভারতবর্ষের মধ্যে আগরতলা স্মার্ট সিটি ডেভেলপমেন্ট ওয়ার্কটা যে চলছে, তার স্থান হচ্ছে 100টার মধ্যে 89তম। এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট স্মার্ট সিটি বিদ্যুৎ। ফলে এই যা চলছে, এটা যেমন মন্ত্রী তেমন তার দপ্তর, মন্ত্রী যেমন তার দপ্তর। এবার আসবো নবদলদার কাছে। নবদলদা, একদিকে মুখ্যমন্ত্রী নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন যাতে সমস্ত প্রসেসটা স্মুথলি চলে, আর একদিকে এই যে বিদ্যুৎ মন্ত্রীর বিরোধীরা লাগাতার অভিযোগ করছেন বিদ্যুৎ মন্ত্রী ব্যর্থ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, এবং বিদ্যুৎ মন্ত্রীর এই সমস্ত কাজ প্রকাশ্যে হুমকি ইত্যাদি। এই দুটো জিনিসটাকে বিজেপি দল হিসেবে আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কিভাবে দেখেন, কোন দিকে আপনি ঝুঁকবেন? আমি আপনাকে বলছি একটা কথা, আমাদের মাননীয় মন্ত্রী নিজে সরজমিনে চলে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দপ্তরের খোঁজখবর রাখে এবং প্রত্যেকটা দপ্তরের রিভিউ মিটিং করছে যে কোন জায়গায় অসুবিধা আছে। এবং একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে প্রফেসর ডক্টর মানিক শাহজি, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দপ্তরের প্রত্যেকটা বিষয় নিয়ে খোঁজখবর নিয়ে রাখছেন। কারণ কেন অতিরিক্তভাবে আরও কিভাবে মনিটরিং করা যায়, আরও কিভাবে তাকে দপ্তরকে আরও কিভাবে স্ট্রেংথেন করা যায়, এটা রাজ্যের প্রধানের কাজ। এবং উনি প্রত্যেক সময় দিন রাত এক করে উনি সেই কাজটা করছেন। এবং আমাদের মন্ত্রী প্রত্যেকটা জায়গায় নিজে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, যেই জায়গায় কর্মচারী বা যেই জায়গায় কোনো অসুবিধা হচ্ছে বা কোনো কাজে গাফিলতি থাকছে সেই জায়গায় উনি মনিটরিং করছেন। এবং আমরা চাইছি সবাই মিলে আরও কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে। আমরা শুধুমাত্র বিরোধিতা করার জন্য আমরা বিরোধী করব, সেটা আমাদের কাজ না। আমি প্রত্যেক বিরোধী বন্ধুদেরকে এবং আমরা যারা আছি, আমাদের যারা সোসাইটির জন্য আমরা কাজ করি, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে যে প্রত্যেকেই জানে এই সরকারের সময়কালে কি কি ডেভেলপমেন্ট হয়েছে, কতটুক ডেভেলপমেন্ট হয়েছে। এবং আমার যারা বিরোধী বাইরে যারা আছে তারা প্রত্যেকে জানে এবং রাজ্যের মানুষ জানে। আমি যদি ভুল না বলে থাকি, 2016 আর 2017-18 যে রাজ্যের যা বাজেট ছিল, আজকের দিনে তার ডাবল হয়ে গেছে রাজ্যের বাজেট। সেটা থেকে পরিষ্কার রাজ্যে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং রাজ্যে নতুন করে যারা বিনিয়োগকারীরা কিভাবে রাজ্যে অত বেশি করে আসছে। এবং আমরা চাই আমাদের দপ্তর এবং আমাদের যারা মন্ত্রী মহোদয় থেকে আরম্ভ করে আমাদের দলের প্রত্যেকটা লোক চাই, এবং আমরা দলের যারা নেতৃত্বরা আছি প্রত্যেকবার বলে থাকি যে এই সোসাইটিকে যদি আমাদের রাজ্যটাকে ডেভেলপমেন্ট করতে হয়, প্রত্যেকটা মানুষের দরকার। আমরা শুধুমাত্র টকশো করে আমরা বিরোধিতা করব, আমরা রাস্তায় নেমে শুধু বিরোধিতা করব, সেটা না করে সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজ্যটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সঠিক সাজেশন আপনারা দেন। এবং আমরা চাই সবাই মিলে ডেভেলপমেন্ট করার জন্য, কাউকে বাদ না দিয়ে। এবং সবাই যখন একসাথে যখন আসবে তখন সোসাইটির ডেভেলপমেন্ট 100% হবে। কারণ আমরা জানি জনজাতি এলাকাতে ইলেকট্রিসিটি ছিল না আগে, আমাদের সরকার আসার পরে ইলেকট্রিসিটি হয়েছিল। আমাদের ভাই যে কথাটা বললো,
আগে ইন্স্যুরেন্সের ব্যবস্থা কত ছিল? 3 লাখ টাকা ছিল একটা বিদ্যুৎ কর্মী যদি কাজ করতে গিয়ে মারা যায়। আজকে আমাদের সরকার আসার পর সেই 10 লাখ টাকা করা হয়েছে। আমি প্রত্যেকটা জায়গায় আমাদের সরকারের প্রত্যেকটা জায়গায় কৃষি ক্ষেত্র থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আমাদের ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা করা সরকারি কর্মীদের করা হয়েছে। আমি বলছি যারা 3 লাখ থেকে 10 লাখ টাকা করা হয়েছে সরকারি যারা ফিটকোতে আছে, আমি বলি একটা কথা, প্রাইভেট কোম্পানি, আমি বলছি যে কোনো প্রাইভেট কোম্পানি, আজকে যে কোনো কোম্পানি, তুমি একটা কোম্পানি খুলো, আমি একটা কোম্পানি ক্রিয়েট করি, সেই কোম্পানির সঙ্গে সরকারের কোনো আলোচনা হবে না? আমার রাজ্যের ছেলে কাজ করবে, আমি বলছি তার জীবনের কি জীবন বীমা হবে না? শুধু আমাদের রাজ্যে না, তোমাদের কংগ্রেস শাসিত রাজ্যেও ইলেকট্রিসিটি প্রাইভেটাইজেশন আছে। কোন রাজ্যে আছে? একটা রাজ্যের নাম আমি বলছি তোমাদের রাজ্যে আছে, তোমাদের আমি বলছি, আমি যখন আমি বলি দিল্লিতে আমি দেখেছিলাম, দিল্লিতে কংগ্রেসের সরকার তো নেই, আমি বলছি আমি বলছি কথা, দিল্লিতে এবং সম্প্রতি কর্ণাটকে আমাদের সরকার সেখানেও ফ্রি দিয়েছে, তেলেঙ্গানাতে সরকার এসেছে আমাদের ফ্রি দিয়েছে, রাজস্থানে আমাদের সরকার ছিল ফ্রি ছিল, বিজেপি আসার পর সে ফ্রি তুলে দিয়েছে। কিন্তু আপনাদের দিতে পারলেন না, আপনি দিতে পারলেন না। কত বাড়লো আপনি বলুন? আমি তো বললাম 1.5% থেকে 18% বন্ধ হচ্ছে জিএসটি। অবশ্যই আমাদের এই তর্ক বিতর্ক চলতে থাকবে। একটা তথ্য দিই, সারা দেশের মধ্যে আমাদের রাজ্য সবচেয়ে কম রেট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, বাইরে থেকে ইনভেস্টর যেন এখানে আসে। এবং আমি বলছি এর বক্তব্য হচ্ছে না, সাধারণ মানুষ নিয়ে আলোচনা হচ্ছে। আপনি বক্তব্য নিয়ে কথা বললে আমি বলছি ইন্ডাস্ট্রি পালিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়ে আমরা অবশ্যই পরে কখনো আলোচনা করব। অবশ্যই নবদুর্গা একটা কথা বলবো, রাজ্যের মানুষ সবাই জানে আমরা এই বিষয়ে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, এই বিষয়ে আমরা অবশ্যই পরে কখনো একটা সাজেশন চেয়েছিল। আমি একেবারে খুব সংক্ষেপে নবাদুলদা আমাদের কাছ থেকে একটা সাজেশন চেয়েছিল যে সরকারের সঙ্গে সহমত পোষণ করে সরকারের যাতে কাজটা আরো দ্রুত গতিতে হয়, সরকারকে সহযোগিতা করার জন্য আমি বলছি সোসাইটিকে, এই সমাজকে মানে সরকারকে সহযোগিতা করার জন্য, সোসাইটিকে কিছু দেওয়ার জন্য। যেহেতু আমাদের কাছ থেকে যিনি অ্যাডভাইস চেয়েছেন, আমরা একটাই অ্যাডভাইস দেব, যদি সোসাইটিকে কিছু দিতে হয়, এই সরকার যেহেতু তিনি সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমাদের কাছ থেকে অ্যাডভাইস চেয়েছেন, মন্ত্রী রতননাথকে কালকের মধ্যে অপসারণ করা হোক। দেখুন কেন উনি ভালো কাজ করছে বলে আপনি তো বলেন, একটা কথা বলে আমি বলছি, এই টপিক বিদ্যুতের না, আমি দয়া করে জিজ্ঞেস করবো যে কোনো বাড়ি যারা শুনছেন এবং এই মিডিয়া হাউস যারা চালাচ্ছেন, যেমন আপনারা বলছেন যে আমাদের এখানে এরকম একটা ছেলের দরকার, আপনি কি বলবেন যে প্রথমেই যে ভাই একটা ভালো ছেলে আমার চাই আমাদের মিডিয়া হাউসের জন্য? আপনি আমাকে কখনো বলবেন না যে একটা বাজে ছেলে আমার চাই, কারণ বাজে ছেলেটা আপনার এখানে কাজ করতেছে দুনিয়ার জিনিস চুরি করে নিয়ে যাবে, কারণ সে বাজে ছেলে। তো তার জন্য আপনি আমাকে প্রথমেই বলবেন একটা ভালো ছেলে চাই, ফলে একটা ভালো মানুষ বিদ্যুৎ দপ্তরে আনা দরকার। বাজে ছেলে যিনি নিজের সার্টিফিকেট নিজে দিয়েছেন তাকে অপসারণ না করে যদি তাকে জাস্টিফাইড করা হয়, মানুষ ধরে নেবেন ওই মতনই বাকি সবাই, কারণ লাস্ট বেঞ্চের ছাত্ররা সবসময় শাসক বিরোধী তরজা চলতেই থাকবে। তবে এই শাসক বিরোধীর তরজার মধ্যে সাধারণ জনতা, আম জনতা, তারা কিন্তু তাদের পরিষেবা থেকে বিচ্ছিন্ন থাকবেন। কোথাও আমরা যে খতিয়ানটা আগেই তুলে ধরেছিলাম, কোথাও 38 ঘন্টা, কোথাও 98 ঘন্টা। এই শাসক বিরোধী তরজা বা এই গাফিলতি, বিভিন্ন অভিযোগ, তার মধ্যে ভুক্তভোগী কিন্তু সেই বরাবরই আমজনতাই।